নমস্কার। শুরু করছি আজকে রহস্যগুলো সামাজিক যাত্রা পাড়া নগুণ সমাজের অগ্নিকন্যা। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। সমরেশ, আমাকে একা ফেলে, আমার ছোট্ট খোকাকে ফেলে তুমি কোথায় গেলে সমরেশ? সাড়া দাও সমরেশ, সাড়া দাও। শুধু একবার আমায় পমিলা বলে ডেকে তোমার বুকের মাঝে জড়িয়ে ধরে না। না সমরেশ আর কখনো আমায় পমিলা বলে ডাকবে না, কখনো তার জীবনের সুখ দুঃখের কথা আমাকে বলবে না। আমার এই ছোট্ট খোকাকে স্নেহের চুম্বনে ভরিয়ে দিয়ে বলবি না, ওরে খোকা তুই বড় হয়ে লেখাপড়া শিখে এই 10 জনের মাঝে মাথা তুলে দাঁড়াবি। শেষ হয়ে গেল আমার জীবনের সব শেষ। ওই তো গঙ্গার পাড়ে ডোমের দল আমার সমরেশের শরীরটাকে চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সেই সঙ্গে পুড়ে যাচ্ছে আমার জীবনের শোক, স্বপ্ন, আশা, ভালোবাসা, অতীত, বর্তমানে সব। সেই সঙ্গে চুরি করে নিয়ে যাচ্ছে আমার সীমন্তের সিঁদুর, আমার হাতের শাখা পলা। তোমাকে ছাড়া আমি আমার এই ছোট্ট খোকাকে একা মানুষ করতে পারবো না। তাই তো কোনো পথ খুঁজে না পেয়ে আমার এই ছোট্ট খোকাকে বুকের মাঝে চেপে ধরে তোমার জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়ে আমি নিজেকে শেষ করে দেব। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। চুপ কর, আমি গান গাইছি। আমার গান শুনতে শুনতে তুই ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। চাঁদ উঠেছে মায়ের কোলে, কণ্ঠে সেই আগের মতো গান শুনলাম। গঙ্গা, হে গঙ্গা,
কোলে পেয়ে তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে কতটা খুশি সেটা বোধ হয় আমার থেকে কেউ বেশি অনুভব করতে পারবে না। জানি কারণ- গঙ্গা, জানি একজন শিক্ষক হয়ে সে কথা আমি অবশ্যই বুঝি। অবশ্য তোমার এই না বলা অব্যক্ত যন্ত্রণার জন্য তুমি দায়ী নও, এর জন্য দায়ী তো আমি। না গো না, ও কথা বলো না। দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যে। তা না হলে কত মন্দিরে মন্দিরে ঘুরেছি, ঠাকুর পায়ে মাথা খুঁটে কত রক্ত ছড়েছি, কিন্তু ঈশ্বর ঈশ্বর কিন্তু নীরবে থেকেছেন। পরীক্ষা পরীক্ষা গঙ্গা, হয় ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন, নতুবা ওই অনাথ শিশুটার জন্য তোমার কোলটা শূন্য রেখেছিলেন। সে যাই হোক, আজ তোমাদের কোনো দুঃখ নেই। আজ থেকে শুরু হবে আমাদের নতুন করে পথ চলা। হ্যাঁ ঠিক বলেছো। আর আমি কি ঠিক করছি জানো? আমাদের কোকা বড় হয়ে মস্ত বড় ডাক্তার হবে। বেশ বেশ তাই হবে। আচ্ছা, আমাদের কখনো তো একটা নামকরণ করতে সেটা তো আগেই ভেবে রেখেছি গঙ্গা। গঙ্গা আর সাগরের বুক চিরে জন্ম নেয় সৈকত, তাই আমাদের খোকার নাম হবে সৈকত। এই গঙ্গা, তুমি খোকন সোনাকে ঘুম পাড়িয়ে দাও, আর আমি ততক্ষণে ওর খাওয়ার জন্য দুধ নিয়ে আসি। হ্যাঁ? আমি আসছি। এই শোনো শোনো, বেশি দেরি করো না। দেরি করলে খোকা কান্না শুরু করলে আমি আবার একা সামাল দিতে পারবো না। এই খোকা, খোকা রে, বড় হয়ে তোর বাবার স্বপ্ন পূরণ করতে তুই ডাক্তার হবি তো বাবা। না, অনত্তর নয়, ও বেদাকা। কি বলছেন আপনি সাধু বাবা? আপনি একজন সাধু হয়ে আমার কোলের সন্তানকে? তোর কোলের সন্তান না, আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তোর কোলের সন্তান। ও তোর গর্ভের সন্তান নয়, ও একটা জারো সন্তান। আপনি সাধু বাবা! গলার জোর দেখিয়ে নকল মা সেজে আসল সত্যটাকে চেপে রাখা যায় না নারী। ছি নারী ছি, নিজের মাতৃসত্তা থাকা সত্ত্বেও শেষে কিনা একটা দত্তক নিয়ে তোর মাতৃত্বের অভাব মেটাতে চাইছি। কি করবো সাধু বাবা? আমি যে বাংলার শাশ্বত আদর্শ নারী। প্রত্যেক মেয়েরাই তো বিয়ের পর একটা সন্তানের মুখে মা ডাক শোনা আকুল হয়ে ওঠে। আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু তাই বলে একটা বেজাম্মাকে কোলে তুলে নিয়ে তোর মাতৃত্বের অভাব মেটাতে চাইছি। না সাধু বাবা না, এখন আমার সন্তান, আমার পরিচয় হবে ওর পরিচয়, আমার ঠিকানা হবে ওর আসল ঠিকানা। কিন্তু রক্ত রক্ত তো কোনোদিন তা স্বীকার করবে না। সঠিক সময় সেই সম্পর্ক বেরিয়ে আসবে। কোনোদিন তো নারী গর্ভকাশটা চিৎকার করে বলবে না, এ যে ওই তোর বুকের সৃষ্টি একটা উজ্জ্বল নক্ষত্র। আপনি সাধু বাবা! আমি সাধক রামানন্দ ব্রহ্মচার। আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তুই বন্ধনস। যথেষ্ট গর্ভধারণ করার ক্ষমতা তোর আছে, কিন্তু তোর স্বামী একটা পুরুষত্বহীন। না নয় হ্যাঁ, যদি সত্যি তুই পতিব্রতা নারী হয়ে থাকিস তাহলে তোর স্মৃতির সিঁদুরে স্পর্শ করে বল। পারবো না, আমি তো পারবো না সাধু বাবা, আমি কিছুতেই পারবো না। পারবি কি করে নারী? কারণ তোর গর্ভের সন্তান যে মানুষ হচ্ছে ওই একটা অনাথ আশ্রমে। কে আপনি? সত্যি করে বলুন, আপনি কে? কি আপনার সত্য পরিচয় বলুন? জয় জয় তারা। মা তারা সাধক আমি, তাই বলছি নারী কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তাই আমার জীবন অভিধানের পাতা যদি একটা একটা করে উল্টায়, তাহলে তোমার নারী জীবনের সত্তা, তোমার সম্ভ্রম কোন আবরণে ঢাকবে নারী। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক ছলনাময়ী, তুমি কুমারী জননী। না নয় হ্যাঁ, কে আপনি? সত্যি করে বলুন, আপনার কি পরিচয় বলুন? আমি তোর প্রতিহিংসা পরায়ণ, তোর মৃত্যুর অভিষিকা।
আমাকে চেতন থেকে অবচেতন করে আমার মনে ভিতরে আগুন জ্বেলে দিয়ে ভেবেছিলে তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে সংসার করবে, তাই না ডার্লিং? বিশেষ করে চেতন, আমার কোনো উপায় ছিল না তাই? কেন কেন ছিল না? যদি কোনো সত্তা না থাকে তাহলে কেন দেখিয়েছিলে ভালোবাসার স্বপ্ন? অপরাধ 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 আমি করি, আমি অর্থহীন। তাই 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 তোমার বাবা স্কুল মাস্টার জামাই করেছে তোমাকে সুখে রাখবে বলে, কিন্তু না, যে আগুনে তুমি আজ কয়েকটা বছর আমার জীবনটা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছো, সেই আগুনে আমি তোমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব। ঠিক যেমন করে আমার রক্তের সম্পর্ক আমার দিদির স্মৃতির সিঁদুরটা কেড়ে নিয়েছি, ঠিক তেমনি করে তোমাকে আমি। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে চেতন, আমাকে তুমি ক্ষমা করো। জানো জানো গঙ্গা, আজও আজও তোমাকে আমি ভালোবাসি। আমি যখন ঘুমের করে স্বপ্ন দেখি তখন তোমার এই সুন্দর মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তো আমি শত যন্ত্রণা ভুলে আমার বুক মনের জ্বালা জোড়াতে আমি তোমার কাছে এসেছি। জানেন, আমি চেয়েছিলাম আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে সারাটা জীবন হাসি আর আনন্দে কাটিয়ে দিতে, কিন্তু কাল হয়ে দাঁড়াল আমার জামাই বাবু সমরেশ মজুমদার। আরে অহংকার অহংকারী বাবা, এরা দুজনা চক্রান্ত করে আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে দিয়ে আমার সাজালো গোছালো ভালোবাসার স্বপ্নটাকে দাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিয়েছে। তাই না, চেতন তার জীবনের সুখ শান্তি আশা ভালোবাসা এই নগ্ন সমাজের স্বার্থের যুবকষ্টে বলি দিয়ে নিজেকে তৈরি করেছে ভয়ঙ্কর হারানা। তাই আমার সঙ্গে যে পাঙ্গা নিতে আসবে তার হাতে ধরিয়ে দেবো শালা একটা স্বর্গের টিকিট, থামাই করে দেবো বাকরুদ্ধ হাওয়া। চেতন, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি চলে যাও চেতন, এখান থেকে তুমি চলে যাও। থাকতে আমি এখানে আসিনি গঙ্গা, আমি এসেছি কয়েকটা প্রশ্নের জবাব দিতে। বল বল শয়তানি, আমার ঔরজাত সন্তানকে তুই কোথায় রেখেছিস? সে ছেলে নামে কলকাতার কোন নার্সিংহোম তোরা তোর বাবাকে বাঁচিয়েছিস? আমাকে বাঁচতে দাও চেতন, আমাকে বাঁচতে দাও। আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা নয় শালী। আর শুনে রাখ শয়তানি, আমি তোর প্যারের নাগর নই যে তোর কথা শুনতে হবে। আমি এখন একটা প্রতিহিংসা পরায়ণ হয় না। তাই আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক না দিলে শালী তোর সাকিটা আমি একদম বলছি চেতন, আমি বলছি আমাকে যে নার্সিং হোমে নিয়ে গিয়ে ডেলিভারি করানো হয়েছিল তার নাম কলকাতা মনিকা হেলথ কেয়ার সেন্টার। ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? মেয়ে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো তাকে চোখের থেকে দেখা সৌভাগ্য আমার হয়নি। আমি জানি না সে জীবিত না মৃত, আমি জানি না। ব্যাস, আপাতত আমার প্রথম কাজ কমপ্লিট। এবার শুরু হবে আমার দ্বিতীয় খেলা। শেষ হয়ে গেল। গঙ্গার জীবন খেয়াটা মাছ ধরিয়া এসে ভরাডুবি হয়ে গেল।
ভাবতে বড় অবাক লাগে যে হাত দুটো একদিন গঙ্গার মুখে রেখে কত আমি ভালোবাসা অনুভব করেছি। এই হাত দুটো গঙ্গাকে জড়িয়ে ধরে আমি কত ভালোবাসা বুঝতে পেরেছি। গঙ্গা যখন বাড়ির থেকে লুকিয়ে এসে আমার এই বুকটায় বাধা রেখে যখন কি অজর সুখ দুঃখের কথা বলতে বলতে কাঁদতো, তখনই আমি আমার এই হাত দুটো দিয়ে আমি কতবার আমি গঙ্গার চোখের জল উঁচিয়ে দিয়েছি। আজ সেই ভালোবাসার হাত দুটো প্রতি হিংসার বদলা নিতে এই চেতন নিজেকে তৈরি করেছে এক ভয়ঙ্কর কষায় চৈতন্য চক্রধর। দেখো তোমার খোকা। একই গঙ্গা, এই গঙ্গা, এই তুমি এভাবে পড়ে আছো কেন? এই ওঠো। এই গঙ্গা কথা বলো, কথা বলো। গঙ্গার আপনার সঙ্গে কোনোদিনই কথা বলবে না দাদা। কেন কথা বলবে না কেন? তা আমি জানি না দাদা, কিন্তু আমি এখানে এসে গঙ্গাকে ওইভাবে পড়ে থাকতে দেখি অনেক চেষ্টা করলাম, কিন্তু গঙ্গার কোনো সারা শব্দ পেলাম না। গঙ্গার যখন কোনো সারা শব্দ পেলাম না, তখন এই বাচ্চাটা কাঁদছিল, তাই ওর কান্না থামাতে আমি একে কোলে তুলে নিয়েছি দাদা। এই গঙ্গা ওঠো না, ওঠো। এই দেখো তোমার খোকার জন্য আমি দুধ নিয়ে এসেছি। ওর যে খিদে পেয়েছে, ওকে তুমি খাওয়াবে না গঙ্গা? ওঠো গঙ্গা, ওঠো, কথা বলো। গঙ্গার আপনার ডাকে কোনোদিনই সাড়া দিয়ে কথা বলবে না দাদা। জানেন দাদা, আমার মনে হয় গঙ্গাকে এই ফাঁকা ঘরে পেয়ে কোনো এক তান্ত্রিক গঙ্গাকে বলাৎকার করতে চেয়েছিল। গঙ্গা নিজেকে বাঁচাতে চেয়ে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করেছিল, তাই তান্ত্রিক নিজেকে বাঁচাতে গঙ্গাকে মার্ডার করে পালিয়ে গেছে দাদা। বলছেন আপনি? জানেন দাদা, আমার সন্দেহটা তখন হলো আমার আশার পায়ের শব্দ পেয়ে কে যেন এই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। সন্দেহটা তখন আমার আরো দৃঢ় হলো যখন দেখলাম এই গঙ্গার পাশে কাপালিকের রক্ত বস্ত্র ঝোলা দেখতে পেলাম। কিন্তু আপনি? আমি গঙ্গার স্কুল লাইফের বন্ধু। কয়েক বছর হলো আমি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফিরে এসে শুনলাম যে গঙ্গার বিয়ে হয়ে গেছে। তাই ওদের বাড়ির থেকে ঠিকানাটা নিয়েই আমি গঙ্গার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম না। গঙ্গা, তুমি আমাকে বলে দাও গঙ্গা, আমি এখন কি করব? তোমার সন্তানকে আমি কার কাছে রাখবো? আমি কি বলছিলাম জানেন দাদা, কি? মা ছাড়া বাচ্চাকে বাঁচানো কখনো সম্ভব নয়। তাই যখন ওর মা বেঁচে নেই, তখন মায়ের অবর্তমানে এই বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে। তা কিছুতেই হতে পারে না। গঙ্গাকে মা ডাক শোনানোর জন্য পিতৃত্বের অধিকার নিয়ে একবার যখন আমি এই অনাথ সন্তানকে কোলে তুলে নিয়েছি, তখন কিছুতেই আমি একে হাত ছাড়া করব না। জানেন ভাই, আমার গঙ্গার বড় সাথ ছিল আমাদের ছেলেকে ডাক্তার তৈরি করবে, কিন্তু না, ডাক্তার নয়। তাহলে কি করবেন? ওই গঙ্গার আত্মা আমার মধ্যে জাগরিত হয়ে বলছে আমাদের খোকা বড় হয়ে মস্ত বড় ডাক্তার হবে না, ওর মায়ের খুনিকে খুঁজে বার করতে ও তৈরি হবে মস্ত বড় পুলিশ অফিসার। আজ না রথযাত্রা, তাই যাত্রাদলের শিল্পীরা এই পার্কে এসে না মজা করছে মজা। আর যাত্রা বছরের শুরু, তাই তো যাত্রাদলের অভিনেত্রীরা এই পার্কে এসে রোমান্স করছে, রোমান্স। আমি তাই তো দেখছি বেরে, শালা হিরো হিরোইনরা সব জোড়া পায়রার মতো জড়াজড়ি করে না, মদ মারছে মদ। ওদের ওরকম দেখে আমারও না মায়েরি। তোর একটু গলাটা ভিজাতে ইচ্ছে করছে, তাই তো? খালি কথা বলেছিস মায়েরি, কিন্তু ও বুঝেছি, ওদের মতো তুই একটু গলা ভিজাবি, এই তো?
আরে হলে তো শালা ভালোই হতো রে। ওদের ওরকম দেখি আমার গলার ভিতরটা যেন কেমন সুরসুর করছে রে। কিন্তু কোনো উপায় নেই বস, এই পকেটটা শালা গড়ের মাঠ, আর বাজারটাও কদিন ভালো যাচ্ছে না। আরে পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে আরে মেজাজ ঠিক থাকে না, সে আমি জানি রে, আমি জানি। এই শোন, আজ নাচের করে কিছু পয়সা রোজগার করতেই হবে। শোন, এই শোন, এই নে ধর 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 ধর। এটা তুই ধর। বস, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। তুই আমাকে বাঁচালি মায়ের, নে আর দেরি না করি শুরু কর দেখি। তোর ওই কোমরের দোলন দেখার জন্য কয়েকজন বাবু হাজিরে, নে শুরু কর। আরে पल्लू के नीचे छुपा के रखा है जादू तो বন্ধ করুন, বন্ধ করুন সব নোংরা নাচ গান। যাও শালা, মুডটাই নষ্ট হয়ে গেল। মালটা জাঁদরেল আছে রে, কায়দা করে ময়দার মধ্যে একটা ফায়দা করে না। এই বিবির গ্রাম নামে কি বলছো? না 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 না, ও আপনার সম্বন্ধে কিছু বলছে না বাবু, ও আপনার সম্বন্ধে কিছু বলছে না। ও শুধু বলছে ওই ভদ্রবাবু এসে আমাদের নাচ গান বন্ধ করে দিয়ে আমাদের সারা পেটে লাথি মারলো, পেটে। আমাদের পেটে লাথি মেরেছেন মারুন, কিন্তু ওই পার্কের ভিতর দিকটা একবার ভালো করে তাকিয়ে দেখুন তো বাবু, আমাদের পোশাক, আমাদের নাচ গান, এইসব ভদ্রলোকেদের চেয়ে বেশি নোংরা। শুনুন, আমি বলছিলাম যে প্রকাশ্য দিবলকে এরকম একটা জনবহুল এলাকায় এই! এই বাবু, শালা এইরকম পোশাক না পরলে আপনাদের মতো ভদ্রবাবুর যে মনে রঙিন নেশা লাগে না, তাই তো ওই বাবুদের মনে রঙিন নেশা ধরাতে আমি এই পোশাকগুলো। হঠাৎ করে কি হলো? আমার মাথা ঘুরাচ্ছে। মাথা ঘুরাচ্ছে? হঠাৎ করে মাথা ঘুরে গেল? হঠাৎ করে মাথা ঘুরে গেল কেন? কেন কেন কি হচ্ছে? আরে বলুন না কি হচ্ছে, কি কষ্ট হচ্ছে বলুন। আরে বলুন, তাহলে আমি আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। চলুন, আপনি চলুন, আপনি ওখানে চলুন, ওখানে চলুন। হে 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 मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर, रात जरा रात जरा मेरी आंखों पर मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर। আরে ওখানে বসবেন, চলুন বসবেন, চলুন বলুন। আরে বলুন বলুন বলুন, আরে বলুন আপনার কি কষ্ট হচ্ছে বলুন, তাহলে আমি এক্ষুনি একটা গাড়ি দেখে আমি আপনাকে হাসপাতাল নিয়ে যাবো ব্যবস্থা করবো। ওরে বাবা রে বাবা, আমি হাসপাতাল যাব না। ওরে বাবা রে বাবা, হাসপাতালে ডাক্তারগুলো তো ডাক্তার না, এক একটা জল্লাদ। এত বড় বড় ইঞ্জেকশন আমার গায়ে ফুটে যাবে। আমি যাব না, আমি যাব না। আরে বাবা, আপনাকে নিয়ে আমি মহা মুশকিলে পড়লাম। আরে বাবা, হাসপাতালে না গেলে আপনি সুস্থ হবেন কি করে? না না,
আমার না তেমন কিছু হয়নি। আসলে আপনি হঠাৎ এসে ধমক দিয়ে আমার নাচ গানটা বন্ধ করে দিলেন তো, তাই মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। ভাগ্যিস আপনি এসে ধরে ফেলেছেন, তা না হলে আমার যে কি হতো। কি হতো কি হতো কি হতো কি হতো? পড়ে গিয়ে আপনার মাথাটা ফেটে যেত। হ্যাঁ, আমার মাথা ফেটে যেত। তার মানে আমার মাথা ফেটে অনেক রক্ত বেরোতো। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, আমি না রক্ত দেখতে পারি না। রক্ত দেখলে না আমি একবার অজ্ঞান হয়ে যাই। তাহলে ভালোই হতো, ভালোই হতো। হ্যাঁ, তোমার মানেটা কি? মানে মাথা ফাটা মাথাটা সেলাই করবার জন্য ডাক্তারবাবুকে আর দ্বিতীয়বার অজ্ঞান করতে হতো না। কি বলছেন আপনি? হ্যাঁ, ভালোই হতো। ঈশ্বর আপনার সহায় আছেন, তাই আপনার এই একটা কিছু হয়নি। যাক, যদি ওসব কথা বাদ দিন, কিছু যদি মনে না করেন তাহলে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দেবেন? মনে করে কি আছে বাবু? আরে মন নামক বস্তুটাই তো আমার নেই। ভাই কি বলতে চান ফটাফট বলে ফেলুন, আমি ফটাফট আপনার কথা উত্তর দিয়ে আমি ঝটপট এখান থেকে কেটে পড়ি শালা। না মানে আমি বলছিলাম যে আপনার নামটা যদি একটু বলেন। আমার এই বাবু, এই শালা আমার নাম যেন আপনার কাম কি? তবে যখন জানতে চাইছেন বলেই ফেলি, আমার নাম মনিকা। মনিকা? বাহ 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 বাহ, ভারী মিষ্টি নাম তো। আপনি কোথায় থাকেন? আপনার বাড়ি কোথায়? আপনার বাবার নাম কি? জানি না বাবু, বাবার নাম শালা আমি জানি না। আর বাড়ি আগে ছিল ওই অনাথ আশ্রমে। ও গড, ভেরি প্যাথেটিক। হ্যাঁ বাবু, অনাথ আশ্রমে। শালা 18 বছর পূর্ণ হতেই ওই আশ্রম থেকে আমাকে বিদায় করে দিয়েছে। এখন থেকে আমি এই মালতীপুরে ছোট্ট একটা ভাঙা ঘরে থাকি। ও গড, কি বলছেন আপনি? ভেরি প্যাথেটিক। আর বেশি কথা জানতে চাইবেন না, আমি শালা আর কিচ্ছু বলতে পারবো না। চলে গে বাবু, চলি, আবার দেখা হবে। আবার তুই এক জায়গায় নাচ গান করে 2 পয়সা রোজগার করতেই হবে বাবু, তা না হলে শালা ভাতের হাড়িতে না মাকড়সার জাল পাতবে গো বাবু, মাকড়সার জাল। চলে বাবু, চলে বাবু। আমি কিছুই বুঝতে পারলাম না মেয়েটার হালচাল। কি যেন একটা গোপন করে রেখে চলে গেল। আচ্ছা, আমি যখন জানতে পারলাম যে ওরা অত কষ্ট করে নাচ গান করে টাকা পয়সা উপার্জন করে তারপর ওরা ওদের সংসারটা চালায়, তখন আমার উচিত ছিল ওকে কিছু টাকা দিয়ে দেওয়ার। আমার কাছে কিছু খুচরো টাকাও ছিল। আরে আমি কি ভুল করে ফেললাম? ঠিক আছে, দেখা হলে পরে দিয়ে দেবো। আমার কাছে তো, আরে আমার টাকা, এই টাকাটা কি হলো তাহলে? আরে এই আমার টাকা কি হলো ভাই? এই যে আমার হাতে। এ কি আমার ব্যাগ তোমার হাতে গেল কি করে? আমি যে কত বড় ম্যাজিশিয়ান সেটা জানিয়ে আপনার পাঁচটা আপনাকে ফেরত দিলাম। আচ্ছা, এই ব্যাগটা তুমি কখন নিলে ভাই? আমি তো টের পেলাম না। এই হস্তশিল্পটা শিখতে আমাদের রীতিমতো সময় লেগেছে স্যার। কি বলে? এটা হস্তশিল্প? নয় তো কি, এই হাত দিয়ে যে কাজ করা হয় তাকে তো হস্তশিল্পই বলে। তবে ওটা বড় কথা নাই স্যার, আমি কিন্তু কোনো ম্যাজিশিয়ান নই, আমি সালা পাক্কা পকেট মার। তুমি যখন পাক্কা পকেট মার তখন এই ব্যাগটা ফেরত দিতে এলে কেন ভাই? না মানে আমরা পকেট মারি টাকার জন্য, পার্সের জন্য নয়। তাছাড়া আপনার পার্সে ছিল অল্প কিছু টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, তাই ম্যাডামের কথা মতো আপনার পাঁচটা আপনাকে ফেরত দিলাম। দেখো, পেটের জ্বালায় তোমরা এই কাজটা করো, এই কথাটা ঠিক। তবে একটা কথা স্বীকার করতে হবে যে তোমাদের মধ্যে সততা আছে, তাহলে কিছু টাকা পয়সা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজের জন্য তুমি এই ব্যাগটা আমাকে ফেরত দিতে এলে। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করো তাহলে তোমাকে যদি আমি কিছু টাকা না স্যার না, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি ওই ম্যাডামকে ছোট করতে পারবো না। ম্যাডাম মানে? যে ভদ্র মহিলার সঙ্গে আপনি এত সময় দাঁড়িয়ে কথা বলছিলেন, ম্যাডাম অনাথিনী হলো, ভালো শিক্ষিতা স্যার, কোনো পথ খুঁজে না পেয়ে এই অসামাজিক কাজ বেছে নিয়েছে। বলছো তুমি? আরো একটা কথা স্যার, ম্যাডাম নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে ওই সব ধনীদের কাছ থেকে চেয়ে না পেয়ে জোর করে আদায় করে নিয়ে 20 জন অনাথ শিশুর পরিচর্যা করে এবং তাদের সমস্ত ব্যয়ভার বহন করে। অসাধারণ পরিকল্পনা। আচ্ছা, তুমি একটা জিনিস ভেবে দেখো যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার ম্যাডামের মতো মানুষ এই দেশের কোনায় কোনায় জন্ম নেয়। তুমি একটা জিনিস ভাবো যে আমাদের দেশে কত ধনী মানুষ আছে, কত শিক্ষিত মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে কতজন মানুষ তোমার ওই ম্যাডামের মতো ওই গরিব অনাথ শিশুর জন্য ভাবে বলতে পারো? তাই তো ম্যাডামের কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে স্যার। ভালো লাগবে না? দিন রাত মদ গেলে মেয়েদের নিয়ে ফুর্তি মারবি, ভালো তো লাগবেই। আপনি কি বলছেন? বুঝতে পারলি না? থানায় কতদিন হাজিরা দিসনি, সে খেলা আছে তোর? কেন থাকবে না, আসলে বাজারটা কদিন ভালো যাচ্ছে না তো তাই। তোদের বাজার কেমন যাচ্ছে সেটা জেনে তো আমার কোনো লাভ নেই। তাছাড়া তোরা তো জানিস আমার ওর পকেট খালি হয়ে গেলে মাথাটা কেমন ঝিমঝিম করে, শরীরটাকে দুর্বল হয়ে যায়। তাই বলছি বুলেট, যদি তুই করে কমে খেতে চাস তাহলে আগামীকাল সকালে আমার কোয়ার্টার গিয়ে বকেয়া টাকাটা মিটিয়ে দিয়ে আসবি। আর যদি না যাই তাহলে তোর নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবি। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন স্যার?
ভয় দেখাবো ওখানে ভয় দেখাবো। শোন শোন শোন, তোদের সঙ্গে আমার বোঝাপড়াটা ঠিকঠাক যদি না থাকে তারা তো পয়সা ইনকাম করতে পারবি না, আর আমার উপরে ইনকামটা বন্ধ হয়ে যাবে। তাই বলছি বুলেট, ওই লালটু বল্টু মন্টু এরা তো ধার বাকি রাখে না, এরা মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে আমার প্রণামীটা দিয়ে আসে। যত ঝামেলা তোদেরকে নিয়ে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কীর্তিকলাপগুলো শুনছিলাম। আচ্ছা, এই খাকি পোশাকটা পরে ভিক্ষাবৃত্তি করছেন, আপনার লজ্জা করে না? তুই কে হে যুবক, স্বদেশাকে ফোড়ন মারছ? আমি একজন সাধারণ নাগরিক, যাদের ট্যাক্সের টাকায় সরকার আপনাদের মতো জালি অফিসার নামক ভিখারিদের মাস গেলে মোটা মোটা টাকা ভিক্ষা দিয়ে আসে। মুখের ভাষা সংযত কথা বলো যুবক। জানো আমি তোমাকে কি করতে পারি? জানি 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 জানি। আপনার ক্ষমতা আর এই পোশাকের অপব্যবহার করে আপনি হয়তো এই বুলেটের মতো ছেলেদের গতিপথ থেকে স্তব্ধ করতে পারেন, কিন্তু সাগরের বুক চিরে জন্ম নেয়া এই সৈকত ঘোষালের একটা চুল আপনি টাচ করতে পারবেন না। সেটা সময় হলে বুঝিয়ে দেবো যুবক। হুহো বাবা, ঘুঘু দেখেছো এখনো ঘুঘুর ফাঁস দেখোনি? আপনি এসবে মাত্র প্রতিবাদের মুখটা দেখাচ্ছেন, কিন্তু আসল ক্ষমতাটা কিন্তু এখনো দেখেননি। ভুলে যেও না যুবক, ভুলে যেও না। আইনটা আমার হাতের মুঠোয় বন্দি। ইচ্ছে করলে তোমাকে আমি গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে তোমার জীবনের 12টা আমি বাজিয়ে দেবো। এই সালা দারোগা সাহেব, আমার সামনে দাঁড়িয়ে যদি ওই দাদার গায়ে সালা কাটার আচড় লেগেছে না, তোমার সার্ভিস রিভলভার দিয়ে তোমার মুখটা আমি ঝাঁচড়া করে দেব। দারোগা সাহেব, আমি খুব ভালো করেই জানি তোমার ওই সার্ভিস রিভলভার ব্যবহার করার আগে উপরওয়ালার পারমিশন লাগবে, আর এই বুলেটের শালা কারো পারমিশন লাগবে না, কারণ বুলেটে থানা এলাকা ভাজত জেলখানার সালা ভয় করে না। তোর কালিতির 12টা আমি বাজিয়ে দেবো। ঘরটা আমি খপত করে ধরবো, সোজা লকআপে ঢুকে দেবো। তারপরের দিন কোর্টে চালান, অন্তত 6 মাসের হাজত বাপ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার আগে তো আপনি নিজেই নিজের কবরটা খুঁড়ে রেখেছেন মিস্টার হালদার বাবু। ভুলে যেও না যুবক, আমি দারোগা হরেন হালদার, যার ভয়ে বাঘে বলদে 1 ঘাটে জল খায়, তাকে দেখাচ্ছে আইনের ভয়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। আমার পকেটে যে পেনের ক্লিপের মতো এটা দেখছেন না, হ্যাঁ, দেখছি। এটা কিন্তু পেনের ক্লিপ নয়, তাহলে কি? এটা একটা গোপন ভিডিও ক্যামেরা। আপনার যাবতীয় কীর্তিকলাপ এখানে যা বলেছেন যা করেছেন সব কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে ভিডিও রেকর্ডিং করা আছে। এই রেকর্ডিংটা আমি কোর্টে গিয়ে জমা করে দিয়ে আপনাদেরই ভবিষ্যতের ভিক্ষাবৃত্তিটাকে আমি পাকাপাকি করে দিতে চাই। আপনি আপনি কে? আমি এই থানায় নতুন আইছি, মিস্টার সৈকত ঘোষাল। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি একটু বাইরে যাও, ওনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, এবার মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বলছি জীবনে এত বড় ভুল কাজ আমি কখনো করবো না। আপনি আমাকে ক্ষমা। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন এরম করছেন কেন? ক্ষমা 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 এরম করছেন? দাঁড়ান দাঁড়ান, আপনার জীবন বাঁচানো থাকিতে লজ্জা করে না? লজ্জা করে না? খাকি এই পোশাকটা পরে ভিক্ষাবৃত্তি করছেন, করেছে সরকার মাইনে দেয় না? হ্যাঁ, দেয় তো। ছি 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 স্যার। ছি, ছি, ছি। আপনাদের মতো কিছু পুলিশের জন্য স্যার। আজ গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে। স্যার। চলুন স্যার, চলুন, আপনি এক্ষুনি থানায় চলুন, স্যার। থানায় চলুন। কথা শোনো চন্দ্র, কথা শোনো, আমার প্রশ্নের উত্তরটা অন্তত দাও। তোমার ওই কঠিন প্রশ্নের উত্তর দাও, জানো আমার নেই সুমন্ত। আমি শুধু জানি একটাই কথা, তেলে আর জলে যেমন মেশ খায় না, তেমনি গরিবের মেয়ের সাথে ধনী ছেলের কখনো বিয়ে ভালোবাসা টিকে না। কি বলছো তুমি চন্দ্রা? তোমার মুখ থেকে একথা শোনা যে আমার স্বপ্নের অতীত। আমি তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তাহলে তাহলে সত্যি করে বলো, হ্যাঁ আমার আমার জায়গায় ওই মেয়েটা কে? তোমার জায়গায় অন্য কাউকে স্থান দিয়েছি মানে? হ্যাঁ দিয়েছো তো, ওই মালিনীকে তুমি স্থান দাওনি। মালিনীর সাথে তোমার কিসের সম্পর্ক? ছোটবেলা থেকে স্কুলের বন্ধুর সম্পর্ক। তাছাড়া শিশুকালে আমার বাবা মা মারা যাওয়ার জন্য ওই মালিনী মা আমাকে সন্তান হিসেবে ভালোবাসতেন। এমনকি প্রতিদিন মালিনীকে দিয়ে আমার স্কুলের টিফিনের মতো পাঠিয়ে দিত। শুধু তাই না চন্দ্রা, আমাদের কোনো বোন নেই বলে ভাই ফোটার দিন সকালে আমাদের 2 ভাইকে ফোঁটা দিয়ে বাড়িতে গিয়ে নিজের ভাইকে ফোঁটা দিত। তাহলে এবার বুঝে নাও মালিনীর সাথে সম্পর্কটা আসলে আমাদের কীরকম। সুমন্ত, ছি
ছি চন্দ্রা ছি, তোমার মনটা যে এত নিজ তা আমি আগে কখনো জানতাম না। না সুমন্ত, আমি এত নিচু মনের মেয়ে নয়। কারণ কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি করে বলছি, বিশ্বাস করো। একটা মেয়ে সব কিছু ভাগ দিতে পারে, ভালোবাসার ভাগ কখনোই দিতে পারে না সুমন্ত। আমি যে তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি, তাই আমি তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না সুমন্ত। আমি যদি অজান্তে তোমাকে আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে হয় না চন্দ্রা। আমি যে তোমাকে আসল সত্যটা বোঝাতে পেরেছি এবং তুমি বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। তাহলে চলো। কোথায়? ওই তো ওই কৃষ্ণচূড়া গাছের সামনে গিয়ে আমরা দুজনে মনের কথা বলবো। চলো। একটা কথা বলো তো, আমি তোমাকে এত ভালোবাসি কেন? হয়তো আমাকে প্রচন্ড ভালোবাসা দেয়, সত্যি তাই? ভালোবাসার মতো কেউ নেই তাই। হতে পারে। তাই মামারে বাড়ি যাই, মামা দুটো কলা দিল, উঠোনে বসে খাই। আপনি আমি আমি হলাম এই পার্কের কেয়ারটেকার বলতে পারেন। মানে আপনাদের মতো প্রেমিক প্রেমিকা ঠিক ঠিক প্রেমের পরিষেবা পাচ্ছে কিনা, আপনি কে? প্রেমের মাঝে এসে কোনো কাঠঠোকরা ঠক্কর মেরে আপনাদের প্রেমে কোনো ডিস্টার্ব করছে কিনা সেই সব দেখাশোনা করা আমার কাজ। অবশ্য খাবার দাবার অর্ডার করলে আমি এনে দিতে পারি। কি বাবু, লাগবে নাকি? না না, এখন আমাদের কিছু লাগবে না। লাগলে বলো গুরু, আমরা আছি। তুমি আবার কে? ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট। মানে পুরুষদের মদ সিগারেট এইসবের সাপ্লাইয়ের জন্য ওকে রেখেছি, আর মেয়েদের পরিষেবার জন্য আছি আমি। কি ম্যাডাম, কিছু লাগবে নাকি? লাগলে বলো দাদা। তবে একটা কথা না বলে পাচ্ছি না ম্যাডাম, আপনাদের প্রেমের খেলাটা বড্ড নিরস মানে কাট কাট লাগছে আর কি। একদম রাইট কথা বলেছিস, একদম রাইট কথা বলেছিস। কি বাবু, দেবো নাকি একটু রসিয়ে? আরে এতে আবার জিজ্ঞাসার কি আছে? দেখছিস না এরা বোধহয় নাচ গান কিছুই জানে না, একদম এদের না। একটু জমিয়ে দে না মাইরি। কি বাবু, দেবো নাকি একটু রসিয়ে? দেখ না ও রসিয়া, প্রেমে আগুন জ্বলে, দে দে গো। কি করিয়া, ভালো লাগে, অন্য বলে রসি, নিভে না রে মনের আগ। ও রসিয়া, যাই রে মরিয়া, প্রেমে আগুন জ্বলে। মনিকা! ডার্লিং, এই খাতে কেটে পড়, কেটে পড়, কেটে পড়। কি দাদা, এবার দুজনে জমিয়ে প্রেম করুন। যা বাবা, এত কষ্ট করে নাচ গান করলাম, কিন্তু বাবুদের হাত দিয়ে একটু জলও গড়ালো না। না বাবা, যাই ওই দিকটা গিয়ে দেখি নাচ গান করে 2 পয়সা ইনকামই করতে পারি কিনা। এই দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আরে আরে সুমন্ত, সুমন্ত তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? না না, মানে না না না, মানে মানে না মানে মানে কি? হ্যাঁ মানে আরে 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 শোন, আরে শোন শোন শোন, আরে ভালোবাসা কোনো পাপ নয় রে, এটা একটা পবিত্র ব্যাপার। আর তোর আর ওই চন্দানির সম্পর্কের কথা আমি অনেকদিন আগে থেকে জানি। তুই একটা কাজ কর, তুই একটু ওকে নিয়ে গিয়ে ওই পেছন দিকটা দেখ, ফাঁকা জায়গা আছে, ওখানে একটু বসে গল্প কর। আমি ততক্ষণ ওনার সাথে আমার কিছু কথা আছে, আমি কথাটা সেরে নিই। যা 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 যা। এই বাবু, ওদের ভাগিয়ে আমাকে আটকে রাখতেন কেন? ও, এবার শালা বুঝেছি। আমার এই ঢেউ কেলানো শরীরে একটু নাচ দেখবেন বুঝি? না মানে? আমি আপনার নাচ গান দেখতে আসিনি, তবে? আমি এসেছি আপনার বিবেক, আপনার মনুষ্যত্ব এবং সততাকে স্যালুট জানাতে। শালা কি লজ্জা, কি লজ্জা! আমার মতো তুচ্ছ একটা নাচটাকে এই বাবু বলছেন ম্যাডাম, শালাকে দিল। ম্যাডাম, বিদ্রুপা তার ছিল হাসি দিয়ে আপনি কিন্তু নিজের জীবনের আসল সত্যিটাকে গোপন করে রাখতে পারবেন না ম্যাডাম। তার মানে? যে পরিস্থিতির শিকার হয়ে আপনি নিজেকে অন্ধকূপের মধ্যে ঢেকে রাখতে চাইছেন, আমি কিন্তু সেটা থাকতে দেব না। কি বলছেন আপনি? আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমি আপনাকে সেই অন্ধকূপ থেকে বার করে নিয়ে আসবো ম্যাডাম। ম্যাডাম, প্রয়োজনটা সবার ম্যাডাম। তারপর আপনার জীবনের আসল সত্যিটাকে আমি সমাজের সমস্ত শ্রেণী মানুষের কাছে তুলে ধরবো ম্যাডাম। আপনার চলার পথটা সঠিক পথ নয় ম্যাডাম, তাই আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি ম্যাডাম। ম্যাডাম, আপনি শুধু আমার সঙ্গে হাতে হাত মেলান ম্যাডাম। কিন্তু আমার মাথায় যে একাশ দায়িত্ব
কথাই বুঝেছেন? সেই দায়িত্ব পালনে আমি আপনাকে যথাযথ সাহায্য করবো ম্যাডাম। কিন্তু কিন্তু আমি যেন অনাথিনী ভিখারিনী স্যার। আরে সেই জন্যই তো সবার আগে রুখে দাঁড়াতে হবে, আপনাকে রুখে দাঁড়াতে হবে এই নগ্ন সমাজের বিরুদ্ধে। দীপ্ত কণ্ঠে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনার জীবনে প্রাণ থাকতে যাতে এই সমাজের বুকে আর দ্বিতীয় কোনো সন্তান অনাথ হয়ে না জন্মায়। কি বলছেন স্যার? আপনার কোনো কথাই তো আমি দেখুন, আমার কথা বোঝার মতো যথেষ্ট যোগ্যতা আপনার আছে ম্যাডাম। ম্যাডাম, প্রয়োজনটা আমার নয়, প্রয়োজনটা এই সমাজের। তাই আমি আপনাকে বলছি ম্যাডাম, হাত জোর করে অনুরোধ করে বলছি, আপনি শুধু আমার হাতে হাত মেলান। বলুন সেটা আপনি পারবেন কিনা? আপনি কি বলছেন স্যার? কোনো কিন্তু নয় ম্যাডাম, কোনো কিন্তু নয় ম্যাডাম। আমি জানি আপনি একজন মহান কর্মযজ্ঞের কাণ্ডারি। আমি এও জানি যে আপনার কষ্টার্জিত উপার্জনের পয়সায় প্রতিপালিত হয় 20 থেকে 25টি অনাথ শিশু ম্যাডাম। কি বলছেন স্যার? কে বলেছে এসব কথা আপনাকে? কে বলেছে? যার নিজেরই ভালো করে মাথা গোজার একটা আশ্রয় নেই, সে কি করে মহান দায়িত্ব পালন করবে স্যার? তাছাড়া আমি তো একজন নিঃস্ব, রিক্ত, সহায়, সম্বলহীন, বিপদগামী মহিলা স্যার। এই তো চমৎকার। এতে একটু করে বেরিয়ে আসছে আপনার জীবনে, মানে আপনার ভেতরে থাকা গোপন সত্যিটা ম্যাডাম। জহরিকে কখনো জহর চেনাতে হয় না ম্যাডাম। স্যার, তাই আমি বলছিলাম ম্যাডাম, আপনি শুধু আমার সঙ্গে আমার হাতে হাত মেলান। আমি আপনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবো ম্যাডাম। কি বলছেন স্যার? আমার দায়িত্ব? হ্যাঁ, শুধু আপনার দায়িত্ব নয় ম্যাডাম, আপনার আশ্রমের পূর্ণ দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব। কেন আপনাকে বোঝাতে পারছি না? আমি একজন নিঃস্ব, রিক্ত, সহায়, সম্বলহীন, যার নামের শেষে পদবিটা পর্যন্ত হারিয়ে গেছে ওই নরকের অতল গহ্বরে। আরে বাবা, সেই জন্যই তো আমি তোমাকে সরি আমি ইমোশনালি আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। না স্যার, না, আপনার তো কোনো ভুল নেই স্যার। আপনার মতো একজন দেবতুল্য মহৎ মানুষ আমার মতো একজন তুচ্ছ নাস্তিকে একটু হলে আপনার মনে কোণে স্থান দিয়েছে। এর চেয়ে বেশি কিছু তো আশা করতে পারি না স্যার। কিন্তু এই মুহূর্তে তোমাকে একটা কথা না বলে পারছি না মনিকা। কি কথা স্যার? দেখো মনিকা, অসৎ পথের উপার্জনের টাকায় কিন্তু কখনো কোনো ভালো কাজ হয় না মনিকা। স্যার, তাই তোমার জীবন আকাশে নতুন সূর্যের আলো খুঁজে বার করে আমি তোমার হাতে হাত রেখে বলতে চাই, হ্যাঁ, যদি তুমি তোমার হাত দুটো আমার হাতে দাও। আমি? হ্যাঁ মনিকা। কি বলছেন স্যার? আমি? অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে করে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে যাও, জাগো জাগো সুন্দর তোমার পরশে সব জাগিয়ে তোলো, জাগো নবদিন মনি, অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো, নতুন প্রভাত জাগো, সময়। তুমি ঠাকুরের কাছে কি প্রার্থনা করছো? ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, তোর বাবার স্বপ্ন, আমার বুক ভরা ভালোবাসা, তোর দাদার অক্লান্ত পরিশ্রম সার্থক হয়ে ওর ভবিষ্যতে চলার পথটা যেন আলোকিত হয়ে ওঠে। কি যে বলছো মা তুমি 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 যে
ঠাকুরকে ডাকছো, ঈশ্বরকে ডাকছো, ওই মার গর্ভে কি কোনদিন খারাপ ছেলে হতে পারে? তুমি চিন্তা করো না, তোমার গর্ভে ভালো সন্তান হয়েছে। এবং দাদা ওই আর 5টা ছেলের মতো নাকি, যেমন মাটি তেমনই তো ফসল হয়। সে আমি জানি রে মা, চোখের সামনে দেখেছি। ছেলেকে মানুষ করার জন্য সব বাবা মারাই তার জীবনে সবটুকু নিংড়ি দিয়ে ছেলেকে মানুষ করে, ভবিষ্যতে ছেলের কাছ থেকে একটু সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। ছেলেরা যায় বাইরে পড়াশুনো করতে, শিক্ষিত হতে, কিন্তু শিক্ষিত হয়ে কি হয়? শিক্ষিত হয়ে দেশে এসে বউর কথায়, হ্যাঁ, বউর পায়ে তলে পড়ে, সে বউয়ের কুটনি বুদ্ধিতে কি করে ওরা মাকে ভুলে যায়। লাস্টে মাকে যেত সে বৃদ্ধাশ্রমে। না 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 মা না তুমি চিন্তা করো না, দাদা এমন হবে না। না, আর যে যাই করুক না কেন, তোর দাদা কখনো এতটা নির্দয় হতে পারে না, কারণ তোর দাদা যে তোর বাবার মতো এক আদর্শ বাবার সন্তান। মা, মাথাটা প্রচন্ড এখন গরম হয়ে যাচ্ছে। সারাক্ষণ খালি দাদা আদর্শ সন্তান, দাদা এইটা, দাদা সেটা, ও আমি, আমার কোনো দাম নেই তোমার কাছে। ঠিক আছে তাহলে। পাগলি মা আমার, ওরে মা, তোর জন্মটা যে আমার কাছে এক ইতিহাস। তার মানে তোর দাদা শ্যামল তখন মাত্র 1.5 বছরের। ঈশ্বরের অশেষ করুণায় তুই আমার পেটে এলি। মা, ঠিক তখনই আমার জীবনে নেমে এলো কালের বজ্রাঘাত। ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার সুখের সংসার। কোথা থেকে এক আগন্তুক এসে আমারই চোখের সামনে তোর বাবাকে খুন করলো। তখনই কোনো দিশা খুঁজে না পেয়ে তোর বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়ে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। মা, কি বলছো তখনই মা? কোন এক অদৃশ্য শক্তি আমার হাত দুটো চেপে ধরে বলল, তোর গর্ভে তিলে তিলে বড় হচ্ছে আরেকটি সন্তান, তাকে তুই আলো দেখাবি না। পারলাম না রে মা, আমি নিজেকে শেষ করে দিতে পারলাম না। তাছাড়া তুইও তো তোর দাদার মতো আমার আরেকটি সন্তান। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলতো মা, তোর দাদা আজ এতগুলো বছর বাইরে কাটিয়ে আজই বাড়িতে ফিরছে, তোর কি আনন্দ হচ্ছে না? হ্যাঁ মা, কেন আনন্দ হবে না? কতদিন পর দাদা দেশে ফিরবে, দাদার জন্য আমার মনটা বেকুল হয়ে যাচ্ছে। কতদিন হয়েছে দাদাকে দেখি না, একসাথে খাই না, এক থালায় আমরা এখনো খাই না, দাদার সাথে ঝগড়া করি না। দাদা এবার আসলে সঙ্গে সঙ্গে হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গায়েতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গায়েতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গায়েতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছে। চন্দ্রা, চন্দ্রা আমার সুইট সিস্টার, মাকে কি বলছিলি যে আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে একেবারে আমার সঙ্গে কোমর পেতে ঝগড়া করবি, তাই তো? না 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 দাদা, ওই রকম কিছু না। আরে কেন কেন তুই আমার ঝগড়া করবি না? আসলে কি জানিস চন্দ্রা, তুই যদি আমার সঙ্গে ঝগড়া না করিস তবে যে আমার একদম ভালোই লাগবে না। দাদা! ও বুঝেছি বুঝেছি, আসলে তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তাই এতদিন পর আমার সঙ্গে খুনছুটি করতে তোর লজ্জা করছে, তাই না? না দাদা, ওই রকম কোনো ব্যাপার না দাদা, তুই ভুল বুঝছিস। আচ্ছা দাদা, যে ভালো আছিস তো দাদা? জানিস দাদা, ওই ভাইফোঁটার দিন যখন পাড়ায় সবাই তার দাদাকে ভাইফোঁটা দেয়, তখন আমি দেখে ভাবি আমারও তো দাদা আছে, আমার তো ইচ্ছে করে আমার দাদাকে ভাইফোঁটা দেওয়ার। কিন্তু কি করব দাদা, তুই যে দেশে থাকিস তার জন্য আমি না ভগবানকে বলি, ঈশ্বর তুমি আমার দাদাকে ভালো রেখো, আমার দাদাকে সুস্থ রেখো। হতে পারে আজ আমি দাদাকে ভাইফোঁটা দিতে পারছি না, কিন্তু তার পরের বার যেন আমি আমার দাদাকে ভাইফোঁটা দিতে পারি।
লক্ষ্মী বোন আমার, চন্দ্রা কাঁদিস না কাঁদিস না, চোখের জল মুছে ফেল। এই আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আজ থেকে ওই বিশেষ দিনে আমি যেখানে যত দূরে থাকি না কেন, আমার এই মিষ্টি বোনটার হাতে ফোঁটা নেওয়ার জন্য আমি ঠিক তার কাছে এসেই হাজির হব। এই হচ্ছে আমার সব থেকে বড় মহান দোষ। তখন থেকে শুধু তোর সঙ্গেই কথা বলে যাচ্ছি। মা, থাক থাক বাবা, ভালো আছিস তো খোকা? আরে মা, আমাকে তো ভালো থাকতেই হবে। আমি যদি ভালো না থাকি তাহলে তোমার মুখে হাসি ফোটাবে কে? আমি যদি ভালো না থাকি তাহলে আমার এই মিষ্টি বোনটাকে সুপাত্র সম্প্রদান করবে কে? তাই আমাকে তো ভালো থাকতেই হবে। কি বলছিস খোকা? আর আমি তোমার কোনো দুঃখ কষ্ট রাখবো না মা। তোমার বুক ভরা স্বপ্নকে সার্থক করে তবেই আমি বাড়ি ফিরে এসেছি। তার মানে আমি চাকরি পেয়েছি। দেখেছো? এই খোকা, এই সত্যি সত্যি বলছিস? সত্যি তুই চাকরি পেয়েছিস? সত্যি মা, সত্যি। তোমাদের অজান্তে ফ্যামিলি ইনভেস্টিগেশন, ডিআইবি ইনকোয়ারি, ফিজিক্যাল ফিটনেস টেস্ট সব হয়ে গেছে। এই দেখো মা, জয়েনিং লেটার। তুমি একবার পড়ে দেখো মা, একবার পড়ে দেখো। আমাকে দিচ্ছিস? যার লিখতে কলম ভেঙে যায় সে পড়বে কিনা ইংরাজি চিঠি? না বাবা, তার চেয়ে তুই বরং পড়ে শোনা কি তোর চাকরি আর পোস্টিং কোথায়। পোস্টিং হচ্ছে শিলিগুড়ি, জয়েনিং হচ্ছে পয়লা বৈশাখের পর থেকে, দাদা। আর চাকরি হচ্ছে ফরেস্ট অফিসার। দাদা, দেখেছো মা, দেখেছো? তুমি সারাক্ষণ খালি বলতে দাদার জন্য একটা ভালো চাকরি হয়, তুমি সারাক্ষণ ঈশ্বরের কাছে তুমি মানত করতে। দেখেছো, তোমার আজকে ইচ্ছে সার্থক হয়েছে। আজকে দাদা বড় অফিসার হয়েছে। আজকে আমাদের সবার আনন্দ। এই খোকা, শোন, তুই অনেক কষ্ট করে এসেছিস, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিশ্রামের পরে সুস্থ মাথায় তোর সঙ্গে আমার কিছু আলোচনা আছে। আলোচনা আমার সঙ্গে? সুস্থ মাথায়? কি ব্যাপারে চন্দ্রা, কোথাও কি আবার কোনো কাণ্ড কারখানা বাঁধিয়ে রেখেছিস নাকি? আশ্চর্য, তুই যে কি বলিস না, মা তোর সাথে কি কথা বলবে তা আমি জানি নাকি। এই হচ্ছে বাবা মায়েদের সব থেকে বড় মহৎ দোষ। কথায় কথায় শুধু সাসপেন্স আর সাসপেন্স। আর এই সাসপেন্স জিনিসটা না আমার একদম ভালো লাগে না। শোনো মা, ওই খাওয়া দাওয়া বিশ্রাম কোনো কিছু লাগবে না। তাছাড়া আমি এমন কোনো রাষ্ট্র যোগ্য করে ফিরিনি যে আমাকে বিশ্রাম নিতে হবে। তাই যা বলার তুমি আমাকে এক্ষুনি বলো। আরে মা, তুমি কেন বোঝো না? মা, মনের মধ্যে জিজ্ঞাসা নিয়ে আমার থাকতে ভালো লাগে না। বলো মা, বলো, কি বলবে? তুমি আমাকে এক্ষুনি বলো। পারবে না, তোর মা এখনই তোকে কিচ্ছু বলতে পারবে না। তাই তো তুই আসছিস শুনে আমি শত কাজ ফেলে এখানে ছুটে এসেছি। অবশ্যই এসেছি আমি অনেকক্ষণ আগে। এই কদিনের জার্নিতে খুব কষ্ট হয়ে গেছে তো, তাই এই পাশের ঘরে বসে আমি একটু বিশ্রাম করছিলাম। আরে সে নয় হলো, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো মামা? অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্টে আমার এই পায়ের হাঁটুর মেলাটা অকেজ হয়ে গেছে বাবা। তাই তো আমি যখনই সময় সুযোগ পাই আমি তোদের বাড়িতে চলে আসি। জানিস তো বাবা, তোরা ছাড়া আমার আর কেউ নেই। তাছাড়া দিদিরাও বড্ড একা, বড় চিন্তা হয় তোর মাটার জন্যে মামা। আমি কিন্তু এই পাশের ঘর থেকে সব শুনেছি। তোর মা অবশ্য অনেকদিন আগে আমাকে বলেছে তোর বাবা আর এক সময় অভিন্ন হৃদয়ের বন্ধু ওই ভবেশ গুপ্তর মেয়ে শিউলির সঙ্গে নাকি তোর বাগদত্তা করা আছে। তুমি কি বলছো মামা? হ্যাঁ রে শ্যামল, শিউলি মা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এমন একজন মেয়ের বাবা হঠাৎ মারা গেল। ঠিক তার 1 বছর পর তার মায়ের বাৎসরিক কাজের দিন তার মাটাও মারা গেল। আর সেই সময় শিউলির মা তোর মায়ের হাত দুটো ধরে বলেছিল, দিদি পৃথিবীটা ক্রমশ আমার কাছে ছোট হয়ে আসছে, সময় আমার সীমিত, আমার এক রত্তি মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, একে তুমি মানুষের মতো মানুষ করো, আর তোমার শ্যামল বড় হলে তার সঙ্গে আমার মেয়ে শিউলির বিয়ে দিও। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও মা, পারবো না, তোমার এই কথা আমি রাখতে পারবো না। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। এই তুই কি বলছিস? তুই মার কথা রাখতে পারবি না মানে? তুই কি বলতে রে? তুই কি বাইরে গিয়ে শিক্ষিত হয়ে বিশাল কিছু করে ফেলেছিস নাকি? যে ছেলে মার উপর কথা বলে না, আর সেই ছেলে মার মুখে মুখে কথা বলছিস? শোন, শিউলি দেখতে এখন খুব সুন্দর, সে আগের মতো নয়, দেখতে রূপে গুণে
খুব সুন্দর বর্দা। মানছি তোর সব কথা আমি মানছি, কিন্তু এতগুলো বছরে কই মা তো আমাকে একটাবারের জন্য বলেনি যে শিউলি নামে একটা মেয়ের সঙ্গে আমার বাগদত্তা করা আছে। তাহলে হয়তো মায়ের কথা রাখতে আমি সম্মতি দিতাম, কিন্তু দাদা আমি আমার বন্ধু রতনের বোন বিদিশাকে ভালোবাসি রে চন্দ্রা। এই কি বলছিস তুই? আমি তাকে কথা দিয়ে রেখেছি, স্বাবলম্বী হলে আমি তাকে বিয়ে করব। দাদা শিউলিও আমাকে খুব ভালোবাসে। আমি যে শিউলিকে ছাড়া বাঁচবো না। আমার সারা শরীর মনে হৃদয়ে শিউলি জুড়ে আছে। শিউলি আমার জীবনের হাসি আনন্দ, শিউলি আমার জীবনের সুখ শান্তি। বিদিশাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। বিদিশা আমার জীবন কবিতার ছন্দ, বিদিশা আমার জীবন গানের সুর তাল। সেই বিদিশার সঙ্গে প্রতারণা করে বেঈমানির ছুরিতে তার হৃদয়টাকে আমি ক্ষত বিক্ষত করতে পারবো না মা, কিছুতেই ক্ষত বিক্ষত করতে পারবো না, আমি পারবো না। দাদা দাঁড়া শ্যামল, মা হয়ে কোনো মেয়েকেই আমি বঞ্চনার শিকার হতে দিতে পারবো না। কিন্তু সব কিন্তুর অবসান ঘটে গেছে মাসিমা। কি হয়েছে? কথাটা বলতে আমার কণ্ঠনালী চেপে ধরছে। গতকাল রাত্রে আশ্রমের কাজ সেরে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় গণধর্ষিতা হয়ে শিউলি মারা গেছে। যেমন কতদিন পরে বাড়ি ফিরছি, আমি দেখা করার জন্য উদ্দেশ্যে ছুটে আসছি। হঠাৎ দেখি রাস্তার উপর প্রচুর লোক ভিড় করেছে। কি ঘটেছে দেখার জন্য ভিড় সরিয়ে উঁকি মেরে দেখি। কি দেখলি রে রতন? হবিস কাকার অসহায় মেয়েটা রাস্তার উপর বিবস্ত্র অবস্থায় স্টার্ট হয়ে পড়ে আছে। ও কি ভয়ঙ্কর দৃশ্য! আর সেই ভয়ঙ্কর দৃশ্যের জায়গাটায় চারিদিক থোকা থোকা রক্ত জমাট বেঁধেছে। যে দেখছে সে চোখ মুখ ঢেকে সরে যাচ্ছে। রতন! ভয় হয় শ্যামল, ভীষণ ভয় হয়। এতদিন আমি খবরের কাগজে দেখলাম, আজ নিজের চোখে যে দৃশ্য দেখলাম আমি ভাবতে পারছি না মানুষ এতটা নির্দয় হয় কি করে। তাদের বাড়ি থেকে মা বোন নেই। রতন! মা তুমি এখনো দাঁড়িয়ে আছো। হতে পারে শিউলি মারা গেছে, হতে পারে শিউলি নেই, কিন্তু শিউলির সাথে তো দাদার বিয়ের কথা হয়েছিল। হাসনাই মারা গেছে, হাসনাই তার মরার সময় ওর পাশে থাকলো, তা দেখো কাকিমারা উপর থেকে মনে শান্তি পাবে। ওরে চেতন, এত কিছু জানার পর, এত কিছু শোনার পরেও তুই কি চুপ করে দাঁড়িয়ে থাকবি ভাই? আমাকে একটিবার ওই মেয়েটির কাছে নিয়ে চল। ও ভগবান, বৌঠানের আত্মার যদি ভবেশদার আত্মা কোনোদিন ঘুরতে ঘুরতে আমার কাছে এসে জিজ্ঞাসা করে তাদের মেয়ে শিউলি কেমন আছে, তাহলে আমি কি জবাব দেব বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। এ দিদি চল দিদি চল। না মাসিমা, আপনি ওখানে যাবেন না। ওখানে ওই নরকীয় ভয়ঙ্কর দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না, একদম সহ্য করতে পারবেন না। একদম রতন একদম ঠিক কথা বলেছে দিদি, ওখানে তো যাওয়া উচিত হবে না। এমনিতে তোর হাই প্রেশার, আর এই সব ঘটনা দেখার পর তোর যদি কিছু হয়ে যায় তাহলে এই সোনার সংসার কে সামলাবে দিদি? তাই বলছি যা দিদি, ভিতরে যা। মা চন্দ্রা, যা তোর মাকে নিয়ে ঘরের মধ্যে যা। ওরে শিউলি, ভিতরে নিয়ে গিয়ে তোর মাকে একটু চোখে মুখে জল ছিটিয়ে দিস, নইলে ও যে অসুস্থ হয়ে পড়বে। চৈতন্য, আমি চৈতন্য চকলাদা, আমার চল্লিশ করি আমি কিস্তিমা। আসলে দিদি জামাইবাবু শিউলিকে নিজের মেয়ের মতো ভালোবাসতো কিনা তাই। মামা, তাহলে এখন আমাদের কি করা উচিত? তুই আর কি করবি বল? এ তো নর্মাল কোনো ঘটনা নয়, ধর্ষণ করে মার্ডার। প্রচুর পুলিশি ঝামেলা হবে, চুলচেরা তদন্ত হবে। তাই বলছি ওর যখন কেউ নেই তখন ওই খালি ডেড বডি নিয়ে তোর মাথা না ঘামানোই ভালো। শোন, অবশ্য তোকে আমি বারণ করতাম না, তুই তো জানিস বাবা, এই যে আরজিকার ঘটনা না, ওই আরজিকার ঘটনার পর থেকে পুলিশ প্রশাসন যেভাবে সক্রিয় হয়ে উঠেছে,
ধর্ষণ করে মারা, চুল চেরা তদন্ত হবে, কেউ ছাড় পাবে না। তাই বলছি বাবা, খালি খালি ওই বাইরের ঝামেলা তোর বাড়িতে না নিয়ে আসাই ভালো। বাহ, মা, বাহ। ওই অসহায় মেয়েটার কেউ নেই বলে থানা পুলিশের ভয়ে আজ যেই দূরে সরে থাকুক, আমি কিন্তু দূরে সরে থাকবো না। রতন! হ্যাঁ শ্যামল, ভুলে গেলে চলবে না, আমারও বাড়িতে একটা বিবাহযোগ্য বোন আছে। এই সমাজের যোগ্য নাগরিক হয়ে এই চলন্ত অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি, তাহলে আগামী দিনে এই সমাজ নামক চিড়িয়াখানার হিংস্র পশুর দল প্রতিটি বাড়ির মা বোনেদের যৌবন নিয়ে মেতে উঠবে পাশবিক সার্কাস খেলা। রতন! এই অন্যায়ের প্রতিবাদে আর কেউ এগিয়ে না এলেও আমি একাই লড়বো। প্রশাসন যাতে ব্যাপারটাকে বেওয়ারিশ বলে ধামাচাপা দিতে না পারে, তার জন্য শিউলির ডেড বডি পোস্টমর্টমের ব্যবস্থা করবো। প্রয়োজন হলে প্রশাসনের কাছে গিয়ে উচ্চ তদন্তকারী অফিসারকে দিয়ে তদন্ত করার দাবি জানাবো। আর তাতে যদি কাজ হয়তো ভালো, তা না হলে তাহলে কি করবে তুমি? এলাকায় সমস্ত মা বোনেদেরকে একত্রিত করে গড়ে তুলব এক অরাজনৈতিক আন্দোলন। যে আন্দোলনের মূল দাবি হবে প্রকৃত দোষীদেরকে খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং সেই শাস্তি হয় যেন ফাঁসি। রতন! রতন দাঁড়া, রতন দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব। আমার মা আর শিউলির মায়ের কথা তো আমি শিউলির জীবন্ত অবস্থায় রাখতে পারলাম না, তাই অন্তত শিউলির ডেড বডির কাছে দেখিয়ে একটা বার তার কাছ থেকে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, আমি যাব, যতই বাবার বিঘ্ন আসুক না কেন, শিউলির ডেড বডির কাছে আমি যাব, আমাকে যেতে হবেই। রতন, আমি আসছি রতন, আমি আসছি রতন, আমি যাব রতন, আমি যাব। শুনলি না তো আমার কথা? যাচ্ছিস যা, তবে বুঝে সুঝে কাজ করবি, কেমন? চৈতন্য চকলতা চলো আমার চলেই করি আমি কিস্তিমান। তাই আমার চলার পথে যে বাজার বাধার সৃষ্টি করবে, তাদের জীবনে নামিয়ে আনবো ভয়ঙ্কর হাহাকার। তাই তো মাঝে মাঝে ভালো মানুষের মুখোশ পড়ে আমি শালা সুচ হয়ে ঢুকে পড়ি ওই দিদির সংসার। কারণ ওই দিদি জামাই বাবুর জন্যে আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে আমার ভালোবাসা। ওই কালপিট জামাই বাবার গঙ্গার বাবা চক্রান্ত করে আমার প্রাণ প্রিয়া গঙ্গাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে আমাকে তৈরি করেছে সারা হিংস্র সর্দার। তাই তো আমার হিংস্রতার প্রথম থাবাটা আমি বসেছি। আমার রক্তের সম্পর্ক দিদির শীতের সিঁদুরে। আর দ্বিতীয় থাবাটা বসেছি আমার দিদির স্বপ্নের হবু বৌমা, ওই ভবেশ গুপ্তর যুবতী মেয়ে শালি ওই শেওলের বুকে। কারণ আমার চলার প্রতিটা পথে কাঁটা বিছিয়ে দিয়ে ভবেশ গুপ্ত চেয়েছিল তার মেয়ে শিউলিকে দিদির সংসারে ঢুকিয়ে দিতে, কিন্তু না, এই চৈতন্য চাকলাধার এত সহজেই শত্রুর সঙ্গে আপোষ মীমাংসা করে না। তাই তো সারা আমি প্রাণ করে শিউলিকে ধর্ষণ করে ঠান্ডা মাথায় খুন করে ফেলে দিয়েছি শালা ওই গঙ্গার ধারে। আর সালা দোষটা গিয়ে পড়বে ওই শালা র র র। শুধু তাই নয়, গঙ্গার বাবা আমার জীবন থেকে আমার প্রাণ প্রিয়া গঙ্গাকে কেড়ে নিয়ে ওই সাগর বস্ত্র হাতে সম্প্রদান করে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে সই করে দিয়েছে। তাই তো আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই শালী গঙ্গাকে আমি
আমি কি বলছি, দেওয়ালেরও কান আছে। কিন্তু না, ওদিকে শিউলি চেয়েছিল দিদির সংসারে ঢুকে ছড়ি ঘোরাতে। দিদি, এ দিদি, দিদি রে, তোর ভাই ওই চৈতন্য চাকলাদার এবার তোদের সাজানো সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমি চৈতন্য চাকলাদার সলমার চালাই করি আমি ইস্তেমা। তাই খুব শিগগিরই তোদের সংসারে নামে আনবো চরম হাহাকার চলছে। হাহাকার 25টা বছর এই হাহাকার বুকে নিয়ে আমি একটা করে দিন কাটাচ্ছি। গঙ্গা, গঙ্গা, তুমি যেখানেই থাকো ভালো থাকো। আজকের দিনে এইটুকু বলা ছাড়া আমার আর কিছুই বলার নেই। গঙ্গা, গঙ্গা, তুমি চেয়ে দেখো গঙ্গা, তুমি না থাকলেও তোমার সন্তানকে আমি এতটুকু মাতৃত্বের অভাব বুঝতে দিইনি। কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কিশোর জোনাকি স্বপ্নের চিতা, কুহু পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল রাতের চেয়েও দেখো গঙ্গা, দেখো দেখো, যে দেখো তোমার সন্তান আজ লেখাপড়া শিখে উপযুক্ত চাকরি পেয়েছে। বাবা, বাবা, একা একা তুমি কার সাথে কথা বলছিলে বাবা? না মানে ওই তোর মায়ের সঙ্গে। জানিস বাবা, আজকের দিনটা আমার জীবনে এক ভয়ঙ্কর ঐতিহাসিক দিন। বাবা, সেই কথা তো তোমার মুখে অনেকবার শুনেছি বাবা, কিন্তু বাবা, বাবা, আমি এমনই একজন হতভাগ্য যে আমার মায়ের মুখ কেন বাবা আমার ঠিক মতো মনে পড়ে না। খোকা, জানো বাবা, জানো আমার বন্ধু বান্ধবরা যখন মাদার্সেতে তার মায়ের জন্য না সুন্দর সুন্দর উপহার কিনে নিয়ে যায় না, তখন কষ্টে না আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। আমার বিবেকটা বিদ্রোহ করে বলে ওঠে, ওরে সৈকত, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সুন্দর এই পৃথিবীর মুখটা দেখিয়েছিল, সেই মাকে তুই একবার মা বলে ডাকতে পারলি। ওরে এর জন্য তো তুই আমি কেউ দায়ী নই রে বাবা, সবই বিধাতার বিধিলিপি। নইলে তুই তবু মাকে হারালেও এই হতভাগ্য বাবাটাকে পেয়েছিস, কিন্তু সুমন্ত হতভাগাটা তো মা বাবা কাউকে পেল না। আমি তখন স্কুল নিয়ে খুব ব্যস্ত, তাই তো তোদের 2 ভাইকে দেখাশোনা করার জন্য বছরের পর বছর মাস মাইনেতে তোদের বিন্দু মাসিকে রেখেছিল। বাবা, বিন্দু মাসি হয়তো তার সংসার চালাবার জন্য মাসের মাইনেটা নিয়েছে, কিন্তু এ কথা স্বীকার করতে হবে বাবা,
বিন্দু মাসি কিন্তু আমাদের দুই ভাইকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি বাবা। সেই জন্য তো তার অসুস্থতার খবর পেয়ে ওষুধ কেনার কিছু টাকা আর ফলমূল কিনে দিয়ে এলাম। কেন 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 বিন্দু মাসির কি হয়েছে? বেশ কদিন ধরে জ্বরে ভুগছে, জ্বরটা ছাড়ছে না। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আমি আগামীকালই বিন্দু মাসিকে দেখে আসবো, আর যদি প্রয়োজন হয় আমি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে দেবো। কিন্তু বাবা, বাবা আমি একটা কথা মানে যে কথাটা তোমাকে বলবো ভাবছিলাম, যে দেখো বাবা, তোমার এখন অনেক বয়স হয়েছে। আরে না। তাছাড়া শোনো, এখন না ওই টাকা পয়সা দিলেও না কাজের মানুষ ঠিক মতো পাওয়া যায় না। তাই আমি বলছিলাম যে দেখো, মানে সুমন্ত যদি রাজি থাকে, মানে রাজি থাকে, তাহলে কি থামবি কেন বল? আরে না মানে ও তো, আরে তুই তো একটা মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিস। আরে তুমি ওকে পার্মানেন্ট করে ঘরে নিয়ে চলে আয়। দেখো জেঠিমণি, দাদাকে সব উল্টো পাল্টা কথা বারণ করো। নিজে বড় হয়ে ছোট ভাইকে বিয়ে করতে পারছে। এই শোন না, তুই বিয়ে করে একটা বৌদি নিয়ে আয় না, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কি বলে? আরে শোন, আমার কি মনে হয় জানিস, আরে পুলিশে যারা চাকরি করে না, তারে বিয়ে না করাই ভালো। না, এখনকার বাবা মায়েরাও না ওই পুলিশে চাকরি করে এরকম ছেলের সাথে তাদের বিয়ে দিতে চায় না। আরে ওসব কথা বাদ দে, তুই যখন পছন্দ করে রেখেছিস। দাদা, ব্যাপারটা আমাকে বুঝতে দে। তার মানে তুই বলতে চাইছিস সুমন্ত নিজের পাত্রী নিজে পছন্দ করে রেখেছে? হ্যাঁ সুমন্ত, ভেরি গুড, ভেরি গুড। তোমার পছন্দের পাত্রীকে উপযুক্ত গৃহলক্ষ্মীর মর্যাদা দিয়ে আমি তার আঁচলেই বেঁধে দেবো এই সংসারের চাবি। ওরে বাবা, ভালোবাসা পাপ নয় রে, বড় পবিত্র। যদি তাকে যথা সময় যথাযথ মর্যাদা দেওয়া যায়। ওরে বাবা, আমিও তো একদিন না মানে ওই শোনো, এই তুমি তুমি অফিস থেকে ফিরেছো, যাও, তোমার জন্য টিফিন রেডি করে ঢাকা দেওয়া আছে। যাও যাও যাও, তুমি 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 ফ্রেশ হয়ে টিফিন করো না। শোনো শোনো, আর একটা কথা শোনো, যত কাজ থাক আজ সন্ধ্যা 7টার মধ্যে তুমি বাড়ি ফিরে আসবে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। মনে থাকবে জেঠুনি, মনে থাকবে। দিলি তো সব মাটি করে। ও হতভাগাটা ভারী লজ্জা পেয়েছে। আসলে বুঝতেই পারেনি যে সৈকত ঠিক সময়ে যাতে ঢিলটা মেরে দেবে। এই জানিস জানিস খোকা, যদি সুমন্তকে কোনো রকমের রাজি করি আমি বিয়েটা দিতে পারি, তাহলে আমার যে আনন্দ আর কেউ পাবে না রে, আর কেউ পাবে না। বসন্ত রোগে 1 সপ্তাহের ব্যবধানে আমার জীবন থেকে হারিয়ে গেল ভাই আর ভাতৃবধূ। ঠিক তার 2 বছর আগে কালের বজ্রপাতে আমার জীবন থেকে হারিয়ে গেল তোর মা। এই দুটো বিয়োগ ব্যথা নিয়ে আমি যখন দিশেহারা, তখন ঈশ্বর আমাকে দিয়েছিলেন প্রচন্ড শক্তি আর অসীম মনোবল। ইউ আর রাইট স্যার। অসীম শক্তি, সাহস আর মনোবল নিয়ে তো আমি সর্বত্র বিচারণ করে বেড়াই। তাই কোনো প্রশাসনিক কর্তাটাকে তার বাড়িতে অ্যাটেন্ড করতে আমার ভয় বা সংকোচ কোনোটাই লাগে না। বিকজ দেখছি আমার হারানো অতীত, দেখছি আমার জীবন বৃক্ষ থেকে বিন্তর্য হয়ে যাওয়া একটা তাজা গোলাপ, দেখছি আমার শুকিয়ে যাওয়া মরুদ্যানে হঠাৎ করে কাল বৈশাখীর কাজল কালমে খুঁজে পেয়েছি আমার হৃদয় অ্যালবামে বন্দি করে রাখা আমার মানুষ প্রতিমাকে। সত্যি করে বলো তো মা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? গঙ্গা। আবার সেই একই প্রশ্ন। সত্য সেলুকাস, কি বিচিত্রই দেশ। কেন যে আমাকে বারবার এই কঠিন প্রশ্নের সম্মুখীন হয়? কেন যে প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারি না?
কি আমার বাবা, কি আমার মা, কি আমার বংশ পরিচয় আমি জানি না। আমি শুধু একটা কথা জানি স্যার, এই নগ্ন সমাজের ব্যভিচারের স্রোতে ভেসে আসা আমি একটা অবাঞ্ছিত নারী, যাকে দেখলে এই ভদ্র সমাজের মুখোশধারী মানুষগুলো লালসা দৃষ্টি নিয়ে তাকায়। এক অসহায় নারীর বুকে লালসা খাওয়া বসাতে চায়। আমি কিন্তু তাদের মধ্যে পড়ি না মা। তুমি আমার কন্যা সম, তাই আজ আমি তোমাকে কিছুই বলবো না। বলবো সেদিন যেদিন তোমাকে নিয়ে আমার স্বপ্ন পূরণ হবে, সেই দিন। পাগল 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 মানুষরা দেহাতি পাগল, তা না হলে আমার মতো একটা সামান্য নাচনেওয়ালিকে নিয়ে স্বপ্ন পূরণের স্বপ্ন দেখেন। যাক, এবার বলুন তো স্যার, হঠাৎ আপনার বাড়িতে আমাকে আর্জেন্ট কল করার কারণটা কি? কারণটা একটু জরুরি তাই। আরে মশাই, তাহলে সময় নষ্ট না করে বলে ফেলুন আমি আপনার জন্য কি করতে পারি। না মানে আরে মশাই, সব মানে ফানে বাদ দিয়ে কাজের কথা ফটাফট বলে ফেলুন, আমাকে আবার ধান্দায় যেতে হবে। না 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 মানে না মানে আজ থেকে তোমার জীবনকে অন্য পথে চালনা করতে হবে। মানে না মানে তুমি যদি কিছু মনে না করো মনিকা, তাহলে তোমার সিভিটা এবং তোমার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো তুমি আমার কাছে জমা দেবে। না 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 মানে নয়, প্রয়োজনটা আমার নয়, প্রয়োজনটা এই নগ্ন সমাজের জন্য, একটা ভালো কাজের জন্য। কি বলছেন স্যার? বলো। কি বলছেন আপনি? আপনার মতো একটা ব্যক্তির মহৎ মানুষের কথায় আমি আমার হৃৎপিণ্ডটা উপড়ে দিতে পারি স্যার, আমার মাথাটা কেটে আপনার পায়ে আমি অঞ্জলি দিতে পারি, আর সামান্য কটা কাগজ আপনার হাতে আমি তুলে দিতে পারবো না? বলছো তুমি মনিকা? আমি মানুষ হয়ে জন্মেও এই সমাজে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারি না স্যার। নারী হয়ে জন্মেও আমার নারীর সত্তাকে আমি কারো কাছে তুলে ধরতে পারি না। কারণ কি জানেন স্যার? কারণ একটাই, আমার জন্ম পরিচয়। কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমার মন আছে, প্রাণ আছে, আমার হৃদয় আছে, আমার এই মনে ভালোবাসা আছে, অথচ এত কিছু থাকতেও আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি আমি কোনো দেবতার পায়ে অর্পণ করতে পারি না স্যার। কেন মনিকা? তোমার সামনে যে অধম দেবতা দাঁড়িয়ে আছে, পারবে না? পারবে না? তোমার মনের কোণে তাকে একটু স্থান দিতে পারবে না তুমি? দিবা স্বপ্ন স্যার, ওটা আমার কাছে দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। কারণ আমার মতো সামান্য একজন নাচনিকে নিয়ে সাময়িক ফুটতে করা যায় স্যার, কিন্তু এক চিলতে সিঁদুর দিয়ে স্থির মর্যাদা দেওয়া যায় না। আপনি আপনি কখনো শিমুল ফুল দেখেছেন স্যার? ফুলটা দেখতে কত সুন্দর বলুন তো, অথচ সেই সুন্দর ফুলটাকে নিয়ে সবাই খেলা করে স্যার, কোনো দেবতার পূজা লাগে না। তাতে তাতে অবাঞ্ছিত ফুলের কোনো দুঃখ নেই স্যার, তারা শুধু অপেক্ষা করে আছে কখন তারা শুকিয়ে ঝরে পড়বে এই ধরিত্রীর বুকে। তারা শুধু সেই অপেক্ষায় আছে স্যার, আর কিছু নয়, আর কিছু নয়। সব লাল পাথরে চুরি হতে পারে না, তাপে মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি যে ভাগিটা সব ফুলতে বালায়ে মানে রাখতে সমাধি বেচিটা ছড়ে যায় একজন, সব ফুলতে বালায়ে মানে রাখতে সব লাল পাথরে তো চুরি হতে পারে না, সবে মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি দুটি ফুলে যে ভাগিটা সব ফুলতে বালায়ে আরে যেতে আরে যেতে আরে ও গড, শ্যামলটার কোনো টাইম জ্ঞানই নেই, সে কখন থেকে আমি রেডি হয়ে অপেক্ষা করছি, এখনো পাত্তাই নেই। নেক্সট
শহর থেকে পড়াশোনা করলে কি হবে, এখন এসে গাইয়া গোবর গণেশে আছে। আরে বাবা, এটা হলো ইন্টারনেটের যুগ, সব সময় ফাস্ট হতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মডার্ন থেকে এক্সিলেন্ট হতে হবে, তা না হলে সেই ব্যাকডেটেড গাইয়া গোবর গণেশই রয়ে গেল, তাই না বিদিশা? শিওর, তা না হলে আজ কতদিন পরে একটা প্রোগ্রাম সেটেল করলাম, তাতেও তোমার এত লেট হয়? হয় বিদিশা হয়, মানুষ হয়ে জন্মে মানুষের প্রয়োজনে কিছু দায়িত্ব কর্তব্য এসে যায়, আর সেগুলোকে পালন করে আসে, একটু তো লেট হতেই পারে। তার মানে তোমার কাছে আমার চেয়ে বেশি মূল্য অন্যের দায়িত্ব বা কর্তব্য সামলানো, মানে তোমার কাছে আমার ভালোবাসার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আমিও আজকের এই প্রোগ্রাম ক্যান্সেল করলাম। ভুল বুঝো না বিদিশা, বিদিশা তুমি শিক্ষিতা বুদ্ধিমতী, আমার মনের অবস্থার কথাটা না জেনে না বুঝে তুমি অভিমান করে দূরে সরে যাচ্ছ। আমার মনের পরিস্থিতির কথাটা তুমি একবার বোঝবার চেষ্টা করবে না? না, আমার কোনো প্রয়োজন নেই। বিদিশা তুমি তোমার কাছে আজ আমার মূল্য এক টুকরো ছেঁড়া কাগজের না সমান। বিদিশা না, আমার কাছে তোমার মূল্য আমার হৃদয় বাগিচায় প্রস্ফুটিত একটা তাজা গোলাপ। কিন্তু যে জন্য আমার ওপর তোমার এই অভিমান, সেই কারণটা যদি তুমি একটিবার জানতে, তাহলে নারী হয়ে তুমি নিজেকে আর ঠিক রাখতে পারতে না। শ্যামল, সেই রোমহর্ষিত ভয়ঙ্কর ঘটনার কথা বাড়ি গিয়ে তুমি তোমার দাদার কাছ থেকে জেনে নিও। বিদিশা, বিদিশা আমি সব সহ্য করতে পারি, শুধু সহ্য করতে পারি না তোমার মুখ থেকে তীরের ফলার মতো বেরিয়ে আসা পাক্কা ঘাস। শ্যামল, আমি যে তোমায় ভালোবাসি বিদিশা, আমার জীবনের চাইতেও অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ বিদিশা, আই লাভ ইউ। শ্যামল, আমিও যে তোমায় খুব ভালোবাসি শ্যামল। আই লাভ ইউ শ্যামল, আই লাভ ইউ টু। জানো জানো বিদিশা, জানো এতগুলো বছর এতগুলো দিন তোমাকে যারা থাকতে আমার যে কত কষ্ট হয়েছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সবসময় মনে হতো তোমাকে যদি আমি আমার মায়ের কাছে রেখে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর যখন আমি বাসায় ফিরতাম না, তখন আমার না কোনো কিছুই ভালো লাগতো না, মনটা কেমন চঞ্চল হয়ে যেত, বুকটা ফাঁকা ফাঁকা লাগতো। সবসময় মনে পড়তো আমার মায়ের কথা, মনে পড়তো আমার বোনের কথা, আর মনে পড়তো তোমার কথা। পাশ বালিশটাকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসতো না। তখন আমি কি করতাম জানো? কি করতে? তখন আমি খোলা জানালায় গিয়ে দাঁড়াতাম, বাইরে তখন ঝিরি ঝিরি করে বাতাস বইতো, আর আমি আপন মনে গাইতাম, কি ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে বড় একা লাগে, বুঝো Stop it! বন্ধ করো তোমার সব প্যান প্যানানো গান। এই শ্যামল, জানো আমি যখন কলেজে রাত্রে হোস্টেলে যেতাম তখন আমরা সব বন্ধুরা মিলে পার্টি করতাম, চোখে তখন হালকা গোলাপি রঙের নেশা আসতো। সিগারেট টানতে টানতে আমি কি গাইতাম জানো? দম মারা দম, গায়ে দম, সুবহ সা, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, সুবহ সা, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে রাম। অপূর্ব আধুনিক সভ্যতার কি অপূর্ব নিদর্শন। দাদা, লজ্জা করে না? নিচে অর্ধাহারে দিন যাপন করে বাবা রেখে যাও 10 কাঠা চাষযোগ্য জমি বিক্রি করে তোকে লেখাপড়ার জন্য খরচ পাঠিয়েছিলাম কি এইরকম একটা অমানুষ হওয়ার জন্য? বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সব জলাঞ্জলি দেওয়ার জন্য, আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য। অযথা শ্যামলের সামনে তুমি আমাকে অপদস্থ না করলেই পারতে দাদা। কেন যে বলছি সেটা শ্যামলের কাছে জিজ্ঞাসা করলেই তার উত্তরটা পেয়ে যাবি, কারণ শ্যামল যথেষ্ট বুদ্ধিমান। আমার এই সাধারণ কথার মানেটা তোর বোঝার শক্তি না থাকলেও শ্যামলের নিশ্চয়ই আছে। প্লিজ শ্যামল, তুমি বলো দাদা কেন শুধু শুধু আমাকে বকা দিল? কারণ ফেলে যাওয়া যে দিনগুলোর কথা তুমি হয়তো ভুলে গেছো বিদিশা, তোমার দাদা ভুলতে পারেনি তাই। তার মানে? মনে পড়ে বিদিশা, মনে পড়ে ছেলেবেলায় তুমি আমি ওই দিঘিটা থেকে কত শাপলা শালুক তুলে এনে খেলা করেছি। অঘ্রাণের বেলা শেষে বকেরা যখন শাড়ি বেঁধে বাসায় ফিরতো তখন তুমি আমি কত ধানের ঝরে পড়া শীষ কুড়িয়ে মনের আনন্দে খেলা করতে করতে বাড়ি ফিরেছি। ধানের ক্ষেত থেকে চষা মাটির সোদা গন্ধ গায়ে মেখে। স্টপ ইট!
বন্ধ করো তোমার অতীতের হেয়ালি। না বিদিশা না, আমার কথাগুলো অতীত দিনের হেয়ালি নয়, বরং অতীতের স্মৃতি রোমন্থন করে হৃদয়ে চিত্রপটে চিরচিহ্নিত কতগুলো হারিয়ে যাওয়ার ছবি আজ আমি আবার তোমার সামনে তুলে ধরলাম। কারণ তুমি এখন সেই চষা মাটির সোদা গন্ধকে ভুলে সিগারেটের গন্ধকে বেছে নিয়েছো, গ্রাম্য মধুর সঙ্গীতকে ভুলে আধুনিক ডিস্কো পপকে বেছে নিয়েছো। আর সেই সঙ্গে মাও দিদিমাদের পায়ের রং মুখে মেখে বাংলার মেয়েদের লক্ষ্মীর সাজ ছেড়ে এই বারাঙ্গানার সাজ থেকে বাইরে বেরোতে তোর লজ্জা করে না? তুই কি ভুলে গেছিস তুই এই বাংলার একজন আদর্শ নারী? দাদা শোন বিদিশা, তুই ভুলে যাস না তুই এই বাংলার রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগরের বাংলার সাধারণ পরিবারের মেয়ে। তাই বলছি বাংলার আদর্শ নিয়ে বাঁচতে হলে বিদেশি শিক্ষা হয়তো প্রয়োজন হয়, কিন্তু বিদেশি পোশাক কখনো নয়। শোনো দাদা, আমাকে বাইরে রেখে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিতা করেছো, 12 হাত শাড়ি পরে ঘোমটা টেনে এই ঘরের ভিতরে বসে থাকার জন্য নয় নিশ্চয়? উচ্চ শিক্ষিতা করেছি বাবা মায়ের স্বপ্নকে সার্থক করে নিজেকে শিক্ষিতা হয়ে একজন ভালো মহিলা হওয়ার জন্য, আগামী দিনে একজন ভালো মা হওয়ার জন্য। অমানসিকতা স্বেচ্ছাচারিতার সাগরে এই খুশি মতো গা ভাসিয়ে দেওয়ার জন্য নয়। Oh God! আমার কিচ্ছু ভালো লাগছে না। সেই তখন থেকে দুজনে মিলে আমাকে সিনক্রেট করে আছে, জাস্ট ভালো লাগছে না। আজ আমাদের কথাগুলো তোর ভালো না লাগলেও একদিন কিন্তু তোর ভালো লাগতেই হবে। কবে জানিস? যেদিন তুই হবি কোনো সন্তানের মা, সেই দিন। আর কবে স্বাধীনতা বোধ শিখবি রে বিদিশা? আমাদের দেশের প্রথম নাগরিক মাননীয় মহিলা রাষ্ট্রপতিকে দেখে, মাতৃপতি মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে, তার পোশাক দেখেও কি তোদের মতো মেয়েদের মনে এতটুকু চেতনার বিকাশ হয় না রে বোন? হবে না মানে? এই দারোগা হরেনালদারের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে থাকা এত সহজ হবে না। আচ্ছা ভাই, এটাই কি তাহলে? ভাই, এই যে চোখে কি নেবা হয়েছে নাকি? মেল না ফিমেল চিনতে পারছেন না? বুঝেছি, আপনি মেল নন, লোক। আরে বাবা, আজকাল পোশাক দেখে মানুষ চেনা বড় মুশকিল। এতে আমার কি দোষ বলুন? আজকাল ছেলেমেয়েরা সবাই যদি টাইট ফাটা প্যান্ট, টাইট গেঞ্জি পরে থাকে, তাহলে আমার চোখের কি দোষ বলুন? যাক সে কথা। আচ্ছা, এটাই কি রতন সামন্তের বাড়ি? হ্যাঁ স্যার, আমি অধম রতন সামন্ত। অধম তো বটেই। অধম না হলে একটা তর চাচা যুবতীকে ধর্ষণ করে মার্ডার করার পরেও নিশ্চিন্তে বাড়িতে থাকে? আপনি কি বলছেন স্যার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে অফিসার। দারোগা হরেনালদার প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। আমার দাদাই যে অপরাধী, তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে স্যার? সে কৈফিয়ত আপনাকে দেব না ম্যাডাম, সেটা সময় হলে আপনি বুঝতে পারবেন। এই চল, থানায় চল। না স্যার, কোনো কারণ বা উপযুক্ত প্রমাণ ছাড়া আপনার সমস্ত শক্তি প্রয়োগ করেও আপনি আমাকে এখান থেকে এক পাও নিয়ে যেতে পারলাম না রতন, পারলাম না। শত চেষ্টা করেও তোমাকে আমি আইনের হাত থেকে রক্ষা করতে পারলাম না বাবা। কত নেতা মন্ত্রীকে আমি ফোন করলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না বাবা। আপনি কি বলছেন বাবু? আমি কি আর বলছি বাবা রতন, বলছে তো ওই আইন। তাছাড়া ওই দিন তোমার আচরণে কিছুটা ধোঁয়াশা দেখা দিয়েছিল। কথায় বলে না, চোরের মায়ের যে বড় গলায় হয়। আসল আসল ব্যাপারটা তুই জানিস না। আসল ব্যাপার মানে? আসলে তোর সঙ্গে যে ওই শিউলির বাগদত্তা করা আছে না, এটা রতন যখন বাড়ি এসে জানতে পারলো, তখন রতনের মাথায় একেবারে রক্ত উঠে গেল। তাই রতন ভাবলো তুই যাতে বিদিশার হাত ছাড়া হয়ে যাস, সেই জন্যে রতন বাবাজি ওই গঙ্গার ধারে শিউলি মাকে একা পেয়ে সারা চৈতন্য চাকলা তো গলার স্বরটা নামিয়ে কথা বলো। তাছাড়া ওই দিন ওই ডেড বডির পাশে পুলিশ তোমার এমন কিছু প্রমাণপত্র পেয়েছে যা থেকে তুমি প্রমাণ করতে পারবে না যে তুমি নির্দোষ। এসব তুমি কি বলছো মামা? হে ভগবান, যে
শিউলির বড়দের পাশে কেউ ছিল না, ছিলাম শুধু আমি, সেই ভগ্নিপতিম শিউলিকে আমি। ছি 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 ছি, এ কথা শোনার আগে এই পবিত্র জীবনটাকে শেষ করে দেওয়া অনেক ভালো ছিল। না 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 বাবা রতন, তুমি এখন মরতে যাবে কেন? তোমার এখন যুবক বয়স, অনেক কিছু বাকি আছে, এই সময় তোমার মরলে হয় বাবা। তাছাড়া তোমার কোনো চিন্তা নেই, তোমার মামা মানে এই চৈতন্য চাকলাদার যখন ঠিক সময় এসে পড়েছে তখন আমি সব সামলে নেব, কেমন? কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাবা রতন, তুমি একদম নিরীহ গোবেচারা মানুষ হয়ে ওই এত বড় নারকীয় জঘন্য কাজটা করলে কি করে বাবা বলো তো? চৈতন্য চক্রধর, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। পারবে না, পারবে না, তা তুমি পারবে না, কারণ তোমার ওই পাপী হাত দুটো আমার জিভটা টেনে ছিঁড়ে আসতার আগে তোমার ওই হাত দুটো আইনের শৃঙ্খলে বাধা পড়ে যাবে। অফিসার, 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 আরে রতন, চল শালা, গাড়িতে চল। মুখের ভাষা সংযত করুন, ভুলে যাবেন না আপনি একজন সরকারি আইন রক্ষক। সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়াটা আপনার ডিউটি, টাকার বিনিময়ে একজন নিরপরাধীকে অপরাধী সাজানো আপনার ডিউটি নয়। আর সেই সঙ্গে ভুলে যাবেন না অফিসার, আইনের উর্দি শরীরে ধারণ করে নিচের মাথাটা অন্যের পায়ে বিক্রি করার আগে একটাবার ভালো করে ভেবে দেখবেন অফিসার, এই অশোক স্তম্ভ লাগানো পোশাকটা পরে আপনি যেটা করতে চাইছেন এটা ঠিক না ভুল? তার মানে তুই বলতে চাস কোনটা ঠিক আর কোনটা ভুল? তোর মতো একটা খুনির কাছে আমাকে শিখতে হবে। আমি আপনাকে হলপ করে বলতে পারি অফিসার, রতনের মতো ছেলে এমন নারকীয় কাজ করতে পারে না। তাই বলে তোমাদের মুখের কথা বিশ্বাস করে আমার আইনকে তো আমি অগ্রাহ্য করতে পারি না। আইন? আপনি কোন আইনের কথা বলছেন অফিসার? যে আইন চাঁদির ঠোকরে মুখ বন্ধ করে অন্য পথে চলে সেই আইন, যে আইন প্রকৃত দোষীদেরকে আড়াল করে একজন সাধারণ নিরপরাধীকে অপরাধী সাজিয়ে আদালতের কাঠগড়ায় তোলে, আপনি সেই আইনের কথা বলছেন? কোনো কথা নয়, কোনো কথা নয়। চল অফিসার, আমার শরীর থেকে হাতটা নামিয়ে কথা বলো। আমার মতো একটা সাধারণ মানুষকে থানায় নিয়ে গিয়ে কোনো কেরামতি দেখানোর জন্য কোনো রশি বাহন কাপ লাগবে না। চলুন, আমি নিজে যাচ্ছি। আমি তোকে শ্যামলের কাছে রেখে গেলাম, আমার জন্য একদম চিন্তা করবি না, একদম। ওরে বোন, চন্দ্র সূর্য শাশ্বত চিরজাগ্রত, প্রকৃতির আপন খেয়ালে ঝড় বৃষ্টি জোয়ার ভাটা দিন রাত আজও বিদ্যমান। তাই আমার বিশ্বাস সত্য এখনো বেঁচে আছে, আর মিথ্যার বিচার ওই সত্যের আদালতে একদিন হবে। আর সেদিন দেখবো এই টাকার বিনিময়ে মাথা বিক্রি করা আইন রক্ষক কোন কর্ম দিয়ে নিজেকে রক্ষা করে। চল চল শালা, গাড়িতে চল। কেঁদো না বিদিশা, কেঁদো না, আমি বলছি সত্যের জয় একদম হবেই হবে। মামা, মামা, যেমন করে হোক রতনকে জামিনে বের করতে হবে। রতন আমার দীর্ঘদিনের বন্ধু, আমার দৃঢ় বিশ্বাস এমন নারকীয় কাজ রতন করতে পারে না। তুই বললে তোর আইন শুনবে না। তাছাড়া সেই দিন পুলিশ ওই ডেড বডির পাশে রতনের এমন কিছু প্রমাণপত্র পেয়েছে, তা না হলে এই গ্রামে এত লোক থাকতে রতনকেই বা পুলিশ খপাত করে ঘাটটা ধরে একেবারে টানতে টানতে থানায় নিয়ে গেল কেন? তাছাড়া রতন দোষী কি নির্দোষী সেটা তো প্রমাণ হবে ওই আদালতে। থানায় তো চলবে শুধু মা। তুই জানিস না বাবা, লকআপের মধ্যে আসামিকে ফেলে পুলিশ সত্য প্রকাশের জন্য কি মারটাই নাম মারে। রতন বাবাজি ওইবার সহ্য করতে পারবে তো? চিন্তা করো না, আমি মনটাকে নিয়ে যাবো সিদ্দিক উকিলের কাছে। তুমি কেন চিন্তা করছো? আমি আছি তো, আমার দিকে তাকাও। হ্যালো, মিস্টার চক্রধর বলছি। এইমাত্র খবর পেলাম স্যার, শিউলি খুনের আসামি পুলিশের গাড়ি থেকে ঝাঁপ মেরে ফেরার হতে চেয়েছিল। তারপর পেছন থেকে আসা ছুটন্ত একটা লরি বডিটা পুরো পেশাই করে দিয়েছে। হোয়াট? খবরটা পাওয়া মাত্রই স্পটে গিয়ে সচক্ষে দেখে তবেই আপনাকে ফোন করছি। বডিটার এমনই অবস্থা চেনার কোনো উপায় নেই।
যাকে বলে বেলচা দিয়ে কাটানো। বুলেট, কি বলছিস তুই? এখন মেজবাবু চাকরি সামলানো দায়। ওকে স্যার, এখন রাখছি। উফ গড! কি হলো মামা, তুমি হঠাৎ বিচলিত হয়ে পড়লে কেন? তাহলে কি বাড়িতে মায়ের কোনো কিছু? না 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 না, তোর মায়ের কিছু হয়নি, হয়েছে রতনের। রতনের কি কি হয়েছে রতনের? রতন রতন চালাকি করে পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে ফেরার হতে চেয়েছিল। তারপর পিছন থেকে একটা দ্রুত গতিতে ট্রাক এসে রতনকে পেশাই করে দিয়ে গেছে। শত দুঃখ কষ্টের মাঝেও আজ আমি খুঁজে পেয়েছি বুক ভরা আনন্দ। হতভাগা হতভাগা প্রবীর আর বৌমাটা যদি আজ বেঁচে থাকতো তাহলে দেখতে পেত ভাই হলেও এই সাগর মাস্টার তাদের একমাত্র পুত্রের বিবাহে এতটুকু কার্পণ্য করেনি। আর কার্পণ্য করবই বা কেন? সৈকত আর সুমন্তকে আমি তো কোনোদিন আলাদা চোখে দেখিনি। আবার আবার নতুন করে এই ঘোষাল বাড়ির স্ত্রী ফিরে আসবে। আজকের রাতের অনুষ্ঠানটা শেষ হলেই আমি বৌমার হাতে তুলে দেব এই সংসারের সমস্ত দায়িত্ব। শুধু শুধু নিজের কথা ভাবলে হবে না বাবা। হ্যাঁ? বাবা, বুঝলাম কিন্তু কি করছে? তোমাকে আর ওইসব নিয়ে চিন্তা করতে হবে না বাবা। মানে আমরা দুই ভাই যখন আছি না বাবা, তোমার আর কোনো অভাব হবে না। এখন থেকে তুমি শুধু টাইম টু টাইম খাবারটা চাইবে, সব একবারে তোমার কাছে চলে আসবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আরে কতদিন তো সন্ধ্যায় এই ঘোষাল বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলেনি, সকালে পড়েনি গোবরের ছটা। বাবা ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। তো বলো, বাবা, একটা কথা বাবা, ওই চন্দ্রকে কিন্তু আমাদের বাড়িতে বউ হিসেবে দেখলে চলবে না। কি কথা? আরে বাড়ির বউ বউ হয়ে থাকবে না তো কিভাবে থাকবে? বাবা বাবা ও থাকবে এ বাড়ির মেয়ের মতো। হ্যাঁ, মানে একদম মেয়ের মতো পূর্ণ স্বাধীনতা নিয়ে থাকবে। ঠিক বলেছিস রে খোকা। ওরে আমারও তো বড় সাধ ছিল রে মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনা, কিন্তু বৌমা তো আমাকে বাবা বলে ডাকবে না, ডাকবে জেঠু। বাবা বাবা আমি তো তোমাকে বলছি ওসব নিয়ে তুমি এখন একদম ভাববে না। বাবা চন্দ্রের অবস্থাটা কি জানো? এখন ওর অবস্থাটা একেবারে নরম কাদার দলার মতো। মানে ওকে আমরা যে রূপ দেবো সে রূপেই ও থাকবে। এইসব কথা এখন বলার কোনো মানে হয় না। না। আজকে আমাদের বাড়িতে বিয়ে তুমি আমি এসব ফালতু আলোচনা করছি। হ্যাঁ, তাই তো। আর তুমি যাও জলদি করে দেখো ও বিয়ে বাড়ি টেন্ডার ঠিকঠাক করেছে কিনা। সবই তো ঠিকই আছে, কিন্তু ওই ক্যাটারিং এর ছেলেদের একদম বিশ্বাস করা যাবে না। ওদের এক্ষুনি রেডি করে হবে। আমার অফিস থেকে এক্ষুনি লোকজন চলে আসবে। সত্যি? ঠিক আছে আমি তাহলে ওই দিকটা যাচ্ছি। মানে ওই ক্যাটারিং এর ব্যাপারটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে। আমি তাহলে ভিতরে যাচ্ছি। এই শোন, আর একটা কথা, বলছি না থাক, আজ আর তোকে কিছু বলবো না, পরে বলবো। বাবা আমার মাথায় না নতুন করে একটা চিন্তা ঢুকিয়ে দিয়ে চলে গেল। পরে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আর এই ঝামেলার মধ্যে আমি কত করে মনিকাকে বলেছিলাম, মনিকা আজকের দিনটা দেখো আমার ভাইয়ের বিয়ে, তুমি অন্তত আজকের দিনটা একটু তাড়াতাড়ি করে এসো। তা না সে কোথায় এসে গেছি স্যার। আমি তোমায় কতদিন ধরে বলেছিলাম যে দেখো আজকে আমার ভাইয়ের বিয়ে, তুমি অন্তত আজকের দিনে তাড়াতাড়ি এসো। আমার কত ইচ্ছা যে ভাইয়ের বিয়ে হবে। আমার বাবা ওদিকটা দেখছে ঠিকই, কিন্তু একদিকে গান বাজনা হবে আর একদিকে সব লোকজন বসে খাওয়া দাওয়া করবে। আমার সমস্ত লোকজন এসে গেছে, গান বাজনা রেডি, সব এরা এসে বসে রয়েছে, আর তুমি এখন এলে। ভালো লাগে বলো তোদের? আর বাবু ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে কিছু বলতে দিন। বলো। বলছিলাম কি, আপনি যে গানের কথা বলেছিলেন না, আমি বলছিলাম কি আপনি আমার সঙ্গে একটু সহযোগিতা করুন না। পাগল না কি পাগল রে ভাই? আরে আমার ভাইয়ের বিয়ে বলে কি আজকে আপনি আমার সাথে, তোমাকে আমি কেন বলেছি? আরে বাবা তুমি গাইবে, আমি গাইলে লোকে কি বলবে? ভাইয়ের বিয়েতে দাদা গাইছি। প্লিজ স্যার আমার রিকোয়েস্টটা রাখুন প্লিজ।
বলুন, আমার রিকোয়েস্ট রাখবেন, বলুন স্যার। আমি গাইতে পারি একটা শর্তে। বলুন কি শর্ত? তাহলে তোমাকেও গাইতে হবে এবং নাচতে হবে, পারবে? আমি হ্যাঁ হ্যাঁ আপনার সঙ্গে আরে আমি তুমি গাইবে বলে দেখো না, আমি পকেটে কখন থেকে লুকিয়ে লুকিয়ে এই মাইক্রোফোনটা নিয়ে এসেছি, জানো তো? ঠিক আছে ঠিক আছে, সে আপনার কথা না আমি শুনলাম, কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে, আপনাকে আমার সঙ্গে গাইতে হবে। বেশ, তাহলে শুরু করি, আর দেরি করে লাভ নেই, একটু বাজান। হ্যাঁ বাজাও তো। ও अरे नैनों में सपना, सपन में सजनी, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया। अरे हो अरे नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया, ये सजनी पे दिल आ गया। कोई अलबेला देखे चमन के दिल देखे, हसीनों का मिल देखे दिल में। ओ तू ही का गया, तू ही का गया। अरे नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया। ओ অসাধারণ, কি সুন্দর গান গায় দাদামণি। আমাকে তো কোনোদিন বলনি তুমি। আরে বাবা, কি রে তোরা এখানে, আমরা গান গাইছি বলে তোরা, আরে বিয়ের দিন তোরা এখানে এসে নাচ গান করছিস? আরে যা ভেতরটা দেখ, বাবা একা রয়েছে, আর আমার শিগগির আমার বস এসে যাবে। ওই দেখো দেখো, বলতে না বলতে বস এসে গেছে। এসো তোরা ভেতর দিকটা দেখ। আমি চলো আমার boss। কি ভাবছো তোমরা? হ্যাঁ না না, কিছু ভাবছি না, ভাবছি আমার তো বিয়ে হলো, কিন্তু আমার তো বিয়ে হয়েছে, কিন্তু আজ বাদে কাল তো আমাকে রান্না করে ঢুকতে হবে। আমি না বিয়ের আগে কখনো হাতা খুন্তি কি জিনিস তা জানিই না, কিন্তু আমার তো কালকে রান্না করে ঢুকে আমি দাদামণি আর জেঠুমণিকে কি খাওয়াবো, তাদেরকে তো আমাকে রান্না করে খাওয়াতেই হবে। ও আমি তাহলে তোমার হিসেবের খাতা থেকে একদম বাদ। এই যে কি বলছো না তুমি, তুমি কেন বাদ হতে যাবে? কারণ তুমি তো আমার সব কিছু, আমি যে তোমায় অনেক অনেক ভালোবাসি, তুমি যে আমার হৃৎপিণ্ড, তুমি আমার হার্টবিট, তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু। তাই নাকি? হ্যাঁ তাই। তাহলে এসো, কি তোমার হাতটা ধরে আমি গান গাই। কি? আজকে রাতে এসো স্বপ্ন করি, দুজনে দুজনার হাতে ধরি। আজকে রাতে এসো স্বপ্ন করি, দুজনে দুজনার হাতে ধরি। একই সাথে দুজনে ঘুরবো, একই সাথে দুজনে ঘুরবো। তুমি যে আমার, আমি যে মামা অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি। খাওয়া দাওয়ার পরে কত করে তো শ্বশুর মশাইকে বললাম যে আমি আইসক্রিমটা খাবো না, কিন্তু সেও শুনবে না। মামা তাই তার কথা রাখতে বাধ্য হয়ে আমাকে আইসক্রিমটা খেতেই হলো। ঠান্ডা যে আমার একদম ধাতেই সয় না। বাবু আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করেছেন তো? খাওয়া দাওয়ার ব্যাপারে আমার একদম লজ্জা শরম বলে কিচ্ছু নেই। তাছাড়া সাগরবাবু যে আয়োজন করেছে, তাতে আমার কন্যা যাত্রীরা খাওয়ার পরে সবাই একেবারে বলে ঢেকু তুলছে। আর সেই সুযোগে আমি একটু এই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখলাম, সবাই বলছে যে সুমন্ত বাবা যে এলাকার সেরা জামাই হয়েছে। এটা আপনি বড্ড বাড়িয়ে বলছেন বাবু। না 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 না, আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না, কিন্তু বড্ড চিন্তা হয় দিদিটার জন্যে। আমার চন্দ্রামারও বিয়ে হয়ে গেল, শ্যামলটা কাল কাজে জয়েন করবে,
কয়েকদিন পর আমার ব্যবসার কাজে বিদেশে যেতে হবে। এই সময় আমার চন্দ্রামা যে বড় একা হয়ে যাবে। ও ও নিয়ে ভাববে না, আমি আছি, চন্দ্রানী আছি, আমরা সব ম্যানেজ করে নেবো। তা তো বললে হবে না বাবা, চন্দ্রা এখন তোমার বাড়ির বউ মামা। আর তাছাড়া তোমার কোনো কথায় এই সংসারে খাটবেই না। কেন খাটবে না? কেন? কি করে খাটবে বলো? তুমি তো আর সাগর বাবুর সন্তান নও। সাগর বাবু তোমার বাবা নয়, সে হচ্ছে জেঠু। ওই তেল আর জল যেমন এক হয় না, তেমনি ভাইয়ের ছেলে ভাইপো কি কখনো এক হয়? যদিও আমি জানি ওই সাগর বাবুর সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি তুমি পাবে, তবুই তোমাদের ব্যাপারে আমি নাক না গলিয়ে থাকতে পারছি না। কারণ আমার আয় মা আয়, এই দিকায়, কারণ আমার এই চন্দ্রামা আমি ছাড়া তো আর কেউ নেই। তুমি তো জানো বাবা, বিয়ের পরে নিজের ছেলেই তাই আপন হয় না, আর তুমি তো ভাইয়ের ছেলে ভাইপো। আমার জেঠিমণিকে আপনি চেনেন না, ওই রকম মানুষ লাখেও একটা মেলে না। সেই জন্যই তো আমার সোনার টুকরো মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। কারণ সাগর বাবু হচ্ছে স্কুল মাস্টার, মানুষ তৈরি করার কারিগর, কিন্তু ওনার ছেলে সৈকত। না বাবা, আমি প্রথম দিন এসেই বুঝতে পেরেছি দাদামণি একদম মাটির মানুষ। প্রথম দিন এসে দাদামণি জানো আমায় কি বলেছে? তুই কখন আমাকে বাসর ভাববি না, হ্যাঁ তুই আমার ছোট বোনের মতো, তুই আমাকে দাদার মতো মনে করবি। একদম লাখ কথার এক কথা বলেছিস মা, আর সেই জন্যই তো তোকে নিয়ে আমার বড্ড ভয় হয়। মামা কারণ সৈকত এ বাড়ির সন্তানই না। কারণ সাগর বাবুর সঙ্গে সৈকত বাবুর কোনো রক্তের সম্পর্ক নেই। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে সাগর বাবুকে একটু জোর করে চেপে ধরলেই একেবারে সত্যি কথাটা ফুরফুর করে বেরিয়ে যাবে। সৈকত হচ্ছে সাগর বাবুর কুড়িয়ে পাওয়া সন্তান, যাকে বলে চার সন্তান। এই দেখো, মেয়েটার যে বিয়ে হয়ে গেছে, মেয়েটার যে শ্বশুর বাড়িতে গেছে, এ কথা আমি মাঝে মধ্যে ভুলেই যাই। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল, মেয়েটা কি যে করছে কি জানি, সংসার যে কি জিনিস সে তো জানেই না, আর জানবেই বা কি করে। ওর বাবা যখন মারা গেল, ও তো তখন মাত্র 3 মাসের পেটে, সেই জন্যই তো শত কষ্ট হলেও ছেলে মেয়ে দুটোকে আমি আমার হাতের মুঠোয় রেখেছিলাম। কিন্তু মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পর আমি বড় একা হয়ে গেলাম, বড় একা হয়ে। তুমি ভাবলে কি করে মা যে আমি তোমাকে একা রেখে যাব? দেখো মা, দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসছি। ও হচ্ছে বিদিশা, আজ থেকে ও তোমার কাছেই থাকবে। থাক মা থাক, তুমি সেই বিদিশা? হ্যাঁ মা। আমার শ্যামলের কাছে তোমার অনেক কথাই শুনেছি মা, আমার শ্যামল তোমায় খুব ভালোবাসে। কিন্তু মা, একজন সমর্থ মেয়ে হয়ে আমার বাড়িতে আমার কাছে থাকলে তোমার বাড়ির লোকেরা কিছু মনে করবে না তো? মা, বাড়ির লোক বলতে এখন আমি কেউ নেই, একমাত্র দাদাই আমাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছে। কিন্তু কিছুদিন হলো সেই দাদাটা। কি হয়েছে তোমার দাদা? আমি বলছি ওই যে যেদিন ভবেশ কাকার মেয়ে শিউলি খুন হলো, সেদিন শিউলির ডেড বডির কাছে থাকার জন্য কাউকে পাওয়া যায়নি। একমাত্র ওর দাদা রতন সারা রাত ধরে সে ডেড বডি পাহারা দিয়েছে, এমনকি সকালবেলা পোস্টমর্টম করিয়ে সৎকারটা ও করেছে। কিন্তু কোনো এক দুষ্ট চক্রে শিউলির খুনি বলে পুলিশ রতনকেই অ্যারেস্ট করে। সে কি কথা? শুধু তাই নয় মা, শুধু তাই নয়, নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনের জাল কেটে বেরিয়ে আসতে চলন্ত পুলিশের জিপ থেকে ঝাঁপ মারে রতন। তারপর পিছন থেকে একটা চলন্ত লরি এসে রতনের দেহটাকে একদম তোলে পিষে একাকার করে দিয়ে যায়। তাই তো বলছি মা, এই সংসারে ওর আর আপন বলতে কেউ নেই। তাই আজ থেকে ও তোমার কাছে থেকে তোমাকে চন্দ্রানীর অভাবকে পূরণ করবে। যেহেতু আমি অফিসের কাজে বেশ কিছুদিন থাকছি না, তাই ওর এখানে থাকতেও কোনো অসুবিধা হবে না। তারপর আগামী মাসে ছুটিতে বাড়ি এসে একটা শুভ দিন দেখে বিদিশার ওই শূন্য স্মৃতিটা রাঙিয়ে আমি এঁকে দেবো এ অতির চিহ্ন। তুমি কি আজই চলে যাবে শ্যামল? আরে আজই বলছো কি? আমাকে এক্ষুনি যেতে হবে। আর সেই জন্য তো তোমাকে আমি আমার মায়ের নিরাপদ আশ্রয় নিয়ে এলাম। কিন্তু কতদিন পর ফিরবি বাবা? আরে মা, নতুন চাকরি, হয়তো 1 মাসের আগে বেশি দিন ছুটি পাবো না।
আচ্ছা মা, যাওয়ার আগে একটা প্রশ্ন বারবার আমার মনের মধ্যে উকি দিচ্ছে, যদি তুমি কিছু মনে না করো। বোকা ছেলে, ছেলের কথায় মা কি কিছু মনে করতে পারে? বল কি জানতে চাস? আচ্ছা মা, ছোটবেলা থেকে তোমার কাছে বা প্রতিবেশীদের কাছে আমি জেনে এসেছি যে আমার বাবার নামে নিজস্ব 3 বিঘা চাষযোগ্য জমি ছিল। ঠিকই শুনেছিস, ছিলই তো। আর এটাও জেনে এসেছি যে তুমি নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে লোকের বাড়িতে মাস মাইনের রান্নার কাজ করে আমাদের 2 ভাই বোনকে তুমি বড় করে তুলেছো। তাহলে ওই জমি বিক্রির টাকাটা কোথায় গেল মা? আসলে আসলে তোরা যখন ধীরে ধীরে বড় হচ্ছিস তখন আমার রোজগারের সামান্য টাকায় চলতো না, তাই তো তোর মামা 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 মা, তুমি যাই বলো না কেন, মামা তোমার ভাই হতে পারে, কিন্তু মানুষ হিসাবে লোকটা মোটে সুবিধার নয়। শ্রী শ্যামল, গুরুজনদের নামে এসব কুমন্ত্রণা করা তোমার একদম উচিত হয়নি। আসলে আসলে আমি বউ মানুষ, ওসবের কিছুই বুঝি না, তাই তো তোর মামা কথাবার্তা বলে খদ্দের ডেকে আনতো আর আমাকে সই করতে বলতো, আমি সই করে দিতাম। অবশ্য সময় অসময়ে কিছু কিছু টাকাও আমাকে দিত, সেই টাকাই তো তোর কাছে পাঠিয়ে দিতাম। ও মা, কি ভুল তুমি করেছো মা, কি ভুল তুমি করেছো। নিজের ভাইকে বিশ্বাস করে একটার পর একটা কাগজে সই করে দিয়েছো। বর্তমানে জমির মূল্য কত তা তুমি জানো মা? নিজের ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে কি সর্বনাশ তুমি করেছো। প্রয়োজনে ওই জমি কারো কাছে বন্ধক রেখে তুমি টাকা নিতে পারতে, তাহলে আজকে অন্তত বাবার শেষ স্মৃতিটুকু আমরা আঁকড়ে ধরে রাখতে পারতাম। বর্তমানে ওই জমির মূল্য কম করেও 30 লক্ষ টাকা। তোমার বিশ্বাস না হয় তুমি এইসব চাষিদের কাছ থেকে জেনে নিও, কিন্তু না, আমাকে এখানে থেমে থাকলে চলবে না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। সামনের মাসে ছুটিতে বাড়িতে এসে মামাকে নিয়ে আমার একবার বসতেই হবে, আমার জানতে হবে কার কাছে কত টাকার বিনিময়ে বিক্রি করেছে যে জমি। আইন মতে কোর্টে সেই টাকা জমা দিয়ে দিলে কোর্ট থেকে আবার সেই জমি আমরা ফেরত পেয়ে যাব, কারণ উত্তরসূরি হিসাবে তখন ছিলাম আমি অনেক ছোট। যাক মা, ওসব কথা তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব দেখে নেবো। বিদিশা, সাবধানে থাকবে, কোনো কিছু প্রয়োজন হলে মাকে বলবে। মা, খোকা, সাবধানে যাস বাবা। আরে মা, আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না। তাছাড়া তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপরে আছে, আমাকে যে জমেও স্পর্শ করবে না। যাবার সময় সব উল্টো পাল্টা কথা আমার একদম ভালো লাগে না। বিদিশা, দুঃখ করো না বিদিশা, অফিসের কাজে আমাকে তো বাইরে যেতেই হবে, তবে খুব শীঘ্রই বাড়িতে ফিরে এসে বাজিয়ে দেব আমাদের বিয়ের সানাই। শীঘ্র করে ফিরবে তো শ্যামল। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मेरे भोले सनम तेरे सर की कसम, मेरे भोले सनम तेरे सर की कसम, जाते जल्दी मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, बाई না না মা, কিছু মনে করবে না, আসলে জীবনে অনেক কষ্ট পেয়েছে তো তাই হয়তো কথাটা বলে ফেলেছে। কষ্টের কথা কি বলছো মা? গ্রীষ্মের প্রচন্ড রোদে দুপুর 2 বেজে গেছে, ছেলে মেয়ে দুটো এক পেট খিদে নিয়ে বাটি হাতে করে নিয়ে রাস্তার দিকে চেয়ে বসে থাকতো, কখন মা আসবে খাবার নিয়ে। আমার ভাগের খাবার আর গরুকে খাবার নাম করে 1 বালতি ফ্যান নিয়ে আসতাম। বামন বুড়ি বুঝতে পেরে সবার আড়ালে ওর মধ্যে কিছু কিছু করে ভাত মিশিয়ে দিত। মা হয়ে বুকে পাশার চাপা দিয়ে আমি এইভাবে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছি। আর আমার জমি বেচার টাকা মাটি টাকা বলে গেছেন ঠাকুর রামকৃষ্ণদেব। তুমি? আমি ওই ঠাকুর রামকৃষ্ণ দেবের আশ্রমে থাকি। আচ্ছা, এটাই কি শ্যামল বাবুর বাড়ি? কিন্তু আপনি? আমাকে দিকে ঘাবড়ানোর কোনো কারণ নেই ম্যাডাম,
আমি ওই আশ্রমের সকল কাজ দ্রুত গতিতে করি বলেই আশ্রমের বাবাজিরা আমাকে বুলেট বলেই ডাকে। কি জন্য এসেছেন সেটা বললে খুশি হতাম। আপনার এই হঠাৎ করে আসার উদ্দেশ্যটা মহৎ। আমাদের আশ্রমের পাশে একজন বিভৎস মানুষকে ঘুরতে দেখা যায়। সে কোনো কথা বলতে পারছে না, পাটা খোঁড়া, মুখটা বিকৃত, মাটিতে শুয়ে বারবার তার নামটাই লিখছে কার নাম লিখছে? রতন সামন্ত। মানে দাদা, সেইটা ভেবেই শ্যামলদা আমাকে ঠিকানাটা দিয়ে পাঠালেন। এটাও বললেন ট্রেনটা ফেল করলে নাকি ওনার অনেক ক্ষতি হয়ে যাবে। সেই সঙ্গে এটাও বললেন রতনের বোন বিদিশা নাকি এখানেই আছে, তাকে দেখে যদি রতনের বাক শক্তি ফিরত আসে, কিংবা এটাই প্রকৃত রতন কিনা যদি চিনতে পারে, তার ব্যবস্থা করার জন্যেই শ্যামলদা আমাকে ঠিকানাটা দিয়ে পাঠালেন। তাই বলছি আপনার যদি কোনো অসুবিধা না থাকে। না 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 না, কোনো অসুবিধা থাকবে না। কোথায় যেতে হবে বলুন, নিশ্চয়ই যাব। না না মা, আমি বলছিলাম কি যাওয়ার আগে তুই শ্যামলকে একটু ফোন করে যা। মা আপনি কোনো চিন্তা করবেন না, সে ট্রেন ধরার জন্য ব্যস্ত স্টেশনে গেছে, সঙ্গে ল্যাগেজ আছে, এ সময় ফোন করে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। না না, আমার মনটা কিন্তু ভালো সায় দিচ্ছে না মা। মা যদি দেখি আমার দাদা সত্যি ওই রকম অবস্থা, তাহলে তাহলে ফোন করে আপনার ছেলেকে ডেকে নেব, আর না হলে সোজা ফিরে আসবো আপনার কাছে। আরে বাবা, এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শ্যামলদার বাড়ির কাজ বলে কথা, আমি নিজেই আপনাকে পৌঁছে দিয়ে যাব। জয় মা, জয় মা। বেশ, আমি শীঘ্র করে ফিরে আসবো। ঠিক আছে মা, চলুন দাদা, হ্যাঁ, চলুন ম্যাডাম, চলুন চলুন। দুর্গা দুর্গা, সবই ঠাকুরের ইচ্ছা। এ কি? হঠাৎ এত ডাক এলো কোথা থেকে? এ কোন অমঙ্গলের ডাক? তবে কি ওই মেয়েটার কোনো না না, এসব আমি কি বলছি? মা হয়ে সন্তানের অমঙ্গল কামনা করছি, কিন্তু আমার মনটা তো ভালো সায় দিচ্ছে না। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, আমার খিদে ঘুম সব চলে গেল। আমি যে কি করব কিছুই ভাবতে পারছি না। আমিও ভাবতে পারছি না, আমিও ভাবতে পারছি না যে দূরপাল্লার ট্রেনগুলো হঠাৎ হঠাৎ তেমন ক্যান্সেল হয় কি করে। এ কি মা, তুমি এখানে মন মরা দাঁড়িয়েছো কেন? বিদিশা কোথায়? বিদিশা, আরে ও কি এখন আমার গলার আওয়াজ শুনতে পাইনি? এই বিদিশা, বিদিশা। তবে কি আমার অনুমানই সত্যি? কি হলো মা, তুমি একা একা বিড়বিড় করে কি বলছো? বিদিশা কোথায়? বিদিশা আসলে তুই বাড়ি থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে